আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো উৎসবের আড্ডায় শুক্রবারের আয়োজন। অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই। ঈশ্বর টেলিফিল্ম আজ প্রায় ২৪ বছর যাবৎ এই উদ্দেশ্যকে সামনে রেখেই হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে। আমরা আজকে এসো উৎসবের আড্ডার চতুর্থ পর্বে সামনে এসেছি। আমরা আজকে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিয়ে আগেই আজকে আমার সাথে যারা আছেন প্রত্যেকে আমার অত্যন্ত প্রিয় মানুষ, নাটকের মানুষ, যেটা সেটের কাজ হচ্ছে। আমি একজন নাটকের মানুষ। সেই ক্ষেত্রে আজকে যারা আমার সাথে আছেন প্রত্যেকেই আমার প্রিয় মানুষ। আজকে আমাদের সাথে আছেন আমার প্রিয় মানুষের মধ্যে একজন, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে আমাদের থিয়েটারটাকে, আমাদের নাট্যটাকে পুতুলের মাধ্যমে সুস্থ করবেন। সেই ব্যক্তি শ্রদ্ধেয় আমাদের প্রিয় পুতুল নাট্য গবেষক এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ডক্টর রশিদ হারুন স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের উৎসবের আড্ডায়। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এই সবাইকে দেখে ভালো লাগছে। আশা করি আমরা আজকের সময়টা সবাই মিলে ভালোই কাটাতে পারবো। ইনশাআল্লাহ। আর স্বাগত জানাচ্ছি যারা দেখছেন আর কি। তারপর আছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, বলা বাহুল্য যে ওনার সাথে আমার একটা আত্মার সম্পর্ক, যেহেতু আমিও বহুদিন যাবৎ থিয়েটার করি, উনিও বহুদিন যাবৎ থিয়েটার করেন, কিন্তু ঢাকাতে ওনার সাথে আমার খুব একটা কথা হয়নি। এখানে আসার পর ওনার কিছু অভিনয় দেখার পর আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমি খুঁজে বের করেছি ওনাকে, এবং ওনার সাথে আজকে অনেক বছর, কয়েক বছর যাবতীয় রীতিমতো কথা বলে যাচ্ছি এবং সেই বন্ধুকে আজকে আপনাদের সামনে হাজির করতে পেরেছি। উনি হলেন একজন, কি বলবো, যে প্রাণ যার যেখানে মঞ্চে, তারপর টেলিভিশন এবং চলচ্চিত্র, তিনটি জায়গাতেই দাপটের সহিত কাজ করে যাচ্ছেন। তিনি আর কেউই নয়, আমাদের একে আজাদ সেতু ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সরোয়ার ভাই, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং এই হারুন স্যার, পলক ভাই, ওনাদের সাথে একটা জায়গায় বসে কথা বলছি, মানে এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর দর্শক মন্ডলীকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সাথে থাকুন, সবাই সাথে থাকুন। ধন্যবাদ। আর যথারীতি আমাদের এই অনুষ্ঠান আমরা তিনজনই বলেন, এর মধ্যে আমাদের শ্রদ্ধেয় পলক ভাই, যিনি একজন, কি বলবো, যে কবিতা মানুষ, একজন সঙ্গীতের মানুষ। আজকে ওনাকে আমরা যথারীতি সাথে পেয়েছি। আজকের এই অনুষ্ঠানের গ্রন্থনা এবং সঞ্চালনায় দায়িত্বে উনি আছেন। আশা করি উনি ওনার দায়িত্ব পালন করবেন। পলক ভাই, শুভেচ্ছা জানান, তারপর আমি। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সকলকে, অবশ্যই দর্শকদেরকে তো অবশ্যই বিনীত অনুরোধ করবো যে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আর সত্যিকারে আজকে দুজন গুণী মানুষদেরকে আমরা পেয়েছি আমাদের এই আড্ডায়। আশা করি তাদের সাথে আড্ডাটা জমিয়েই আমরা দিব এবং অনেক কিছু আমরা জানতে পারবো, সেই আশাটা অবশ্যই আমি আগেই ব্যক্ত করে রাখছি। সেই জন্য অনুরোধ করবো যে দর্শক যারাই আসছে তারা যেন আমাদের সাথে সংযুক্ত থাকে। ধন্যবাদ। আরেকটি ব্যাপার, আজকে আসলে আমরা যারা নাটকের মানুষ আছি, বিশেষ করে মঞ্চের মানুষ, তারা একটু ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই অনুষ্ঠানটা শুরু করতে হচ্ছে আমাদের। বাংলা নাটকে আরো একটা নক্ষত্রের আজ পতন হল। নাগরিক সম্প্রদায়ের প্রাণ পুরুষ,
অভিনেতা, নির্দেশক, নির্মাতা ও সংগঠক, নাট্যকার আলী জাকের আজ সকালে উনি আমাদেরকে ছেড়ে না চলে দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উৎসব টেলিফিল্ম পরিবার সহ বাংলাদেশের সকল নাট্যকার, নাট্যকর্মীরা আজ শোকাহত। আমরা পরম শ্রদ্ধা ভরে তাকে বিদায় জানাচ্ছি। বাংলা নাটক জগতে তার নাম সোনার অক্ষরে আমরা আশা করি। তার আত্মার চিরশান্তি কামনা করি। এবং আজকের অনুষ্ঠানটি আমি শুরু করতে চাই ওনারই একটি উল্লেখযোগ্য নাটক নুরুল দিনের সারা জীবন, সেই নাটকের ছোট্ট একটা সংলাপ দিয়ে। আসুন আমরা শুনি ওনার সংলাপটুক, তারপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। পলক ভাই, আপনার হাতে। কোন কালে কত নথের কালে একদিন পূর্ণিমা নোয়ায় মাথার উপরে সূর্য অগ্নিঝরে যায়। নুরুদ্দিন তখন নিতান্ত চ্যাংড়ায়, 8-10 বছরের, মক্ত হয়ে যায়, খায় দায় ঘুরিয়ে বেড়ায়। গাছ হতে ফল পাড়ি খায়, ডাল ভাঙি, ফুল ছিঁড়ি, দৌড়ি পালায়। নিশীথে সে বাপের বগলে শুতি সুখে নিদ্রা যায়। কোন কোন নিশীথে স্বপন দেখে সে দূর রক্ষায়, ধবল বকের ন্যায় তাই ভাসি দূরান্তর উড়িয়া বেড়ায়। একদিন ফজর বেলায় মক্তবে যাবে বলে কিতাব মুছায়, হেনকালে বাপ্তারে ডাক দিয়ে কয়, বাপুরে বলবি আহেরে দি মক্তবে না গেল হয়, মোর সাথে মাঠে যাবো ভাব। শুনে নিয়োজন চিনলাম, আর মক্তবে না যাও রবি, লেখাপড়া বাপ, ওস্তাদের হাত হতে বাঁচে গেল কান। বাপের আগুতে তাই নাচে নাচে যায়। জল কাঁদে বাপ তার মাঠেতে আসিয়া পৌঁছায়। মাঠেতে আসিয়া বাপ, আজ স্পষ্ট মনে আছে বেটার, কেমন অসীম গলা, সম্মান অন্ধকার গলা ধরে কয়, বাপ একটি আয় কাছে যাকে বেটার তুলতে পাপি মানে না মোল ঠেলতে ঠেলবে না বলে যে বাপেও বেটায় আয় বাপ আয়। জোয়ালে বলে তুমি গিয়েছিল বাবা, আর কেমন চর্ষিত হয় আগুতে শেখাবা, একবার দেখিলে আমি বড় ফুর্তি তিলেক দেরিও তার সহ্য নয়। নগর কুশলেও বড় মজাদার বলে মনে হয়। হঠাৎ দেখিবার পায়, দেখিয়ে তাজ্জুবটাই হওয়া যায়। দেখিবার পায় বাপ তার নিজ কাঁধে জোয়াল তুলিল। জোয়াল এসে অতি ধীর নিজের দিল, বলিল নুরুদ্দিন বেচইন, এ কি হয় কোনটি বলদ? ভাব আজই হতে লাঙলের নতুন বলদ। আবার নুরুদ্দিন কান্দিয়া শুধায়, বাপ স্যার তুমি কেন, বলদ কোনটায়? বলদ তো নাই বাপ, বেশিয়া নগদে রাজার খাবে না সব দিনে কোনো মতে। অস্থির বলিল, বাপ আয়, কাঁদে না বাপ, হাতিরে নামেন তুই জোরে তুই শক্ত করে থাকিব কষিয়া, টানি টানি মনে যাব জমিন চষিয়া। আজ নুরুদ্দিন সব স্পষ্ট করে দেখিবার পায়, একখান মরণের স্তব্ধ মারি শকুন তাকায়। নিচে লাঙলের লোহার ফলায়, ধীরে ধীরে মাটি ভারী যায়। থরথর করে কাঁপে মুষ্টি তার, হাত থামে যায়। বাপ উল্টি ধমকায়, বজ্র দিলে ছাড়, আবার থামিলে তোর ভাঙি দেব ঘাড়। আবার নুরুদ্দিন লাঙলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া, আবার জোয়াল কানে বাপ চলে জমিন চষিয়া। জমিন চষিয়া চলে বাপ তার ভাঙিয়া কোমর, অগ্নি ঢালে যায় সূর্য বেলা দুপহর। জোয়াল কাঁদতে বাপ অকস্মাতে পড়ে যায় মাটির উপর। ঘাড় ভাঙে পড়ে আসে যন্ত্রণায়, ছটফট করে কিছুক্ষণ। তারপর পাগলের অন্তিম কালে পশুর মতন ডাক ভাঙিয়ে উঠিল হাম্বায়, মানুষ 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 উঠিল ডাকি গরুর ভাষায়। তখন নুরুদ্দিন দেখিবার পায়, বাপ নয়তো বলদ করায়। পাও খিসি একবার স্থির হয়ে যায়।
বড় স্থির দৃষ্টিদার দিনগুলি লক্ষায়, সকল ঝাপটি উঠে দুরন্ত পাখায়, বড় স্থির বলদ পড়িয়াছে মানুষ নয়। উঠিল চিৎকার করি একবার নুরল, তখন তখন নুরল দিন শুনিল, তখন সে শুনিবার পায় তার নিজের গলার স্বর বদলিয়া গেছে গরুর হাম্বায়। সহ্য না করা যায়, সহ্য না করা যায়, এমন সে ডাক একা শোনা নাহি যায়। প্রায় সঙ্গে থাকিবে আমার আব্বাস, হরেরাম, গরিবুল্লাহ, এই নিশীতে কাই সঙ্গে থাকিবে আমার, কাই সঙ্গে জাগিবে আমার। তখন তখন তার অন্তর নামিয়া সূর্য অগ্নি ঢালে যায়, হঠাৎ শোভন পরে মাংস খুলে খায়। কোন কালে, কত না অতীত কালে, একদিন একদিন অসাধারণ, অসাধারণ। আসলে বলার কিছুই নাই। আমরা একদম ছোটকাল থেকেই বলা চলে, থিয়েটারে ঢোকার আগে থেকে ওনাদেরকে দেখেছি মঞ্চে, দাপটের সাথে কাজ করেছেন, টেলিভিশনে কাজ করেছেন, চলচ্চিত্রে কাজ করেছেন। আমরা আশা করি যে উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সেই দোয়াই করি। যাই হোক, সবকিছু ত্যাগ করি আমাদের আসলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়, এটাই আমাদের জগতের নিয়ম। আমরা ওনাকে শ্রদ্ধা করে আজকের এই অনুষ্ঠানটাকে ওনার উদ্দেশ্যেই আমরা উৎসর্গ করব। আমরা আশা করি শুরু করি। পলক ভাই, আজকে আপনার অনুষ্ঠান আপনি শুরু করেন। যাই হোক, আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মন্ডলী। আজকে আমরা আমাদের নিয়মিত আয়োজন উৎসবের আড্ডায়, এই উৎসব টেলিফিল্ম থেকে আমরা এই আয়োজনটা করে থাকি বরাবরই শুক্রবারে এই সময়টা। সকলের মনোযোগ আকর্ষণ করছি। আজকে একটু হলে আমরা ভারাক্রান্ত যে আমাদের দেশের প্রখ্যাত জনপ্রিয় মঞ্চ অভিনেতা, নাট্যজন আলী জাকির আমাদের ছেড়ে চলে গেছেন আজ ভোরে। আর সত্যিকারই এমন একটা দিনই আমাদের নাটক বিষয় নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনায় বসেছি। সুতরাং সঙ্গত কারণেই আজকের এই অনুষ্ঠানটা এই মঞ্চ থেকেই আলী জাকিরের বিদায় আত্মার জন্য উৎসর্গ করা হয়েছে। আমরা তার বিদায় আত্মার শান্তি কামনা করছি আগে। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আমরা দুজন বিজ্ঞজনকে পেয়েছি। বিশেষ করে আমি বলবো যে আমাদের ডক্টর রশিদ হারুন, যিনি একাধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাট্য বিভাগের প্রধান এবং একজন পুতুল গবেষক। আমরা পুতুলের নাচ বলে থাকি, যে পুতুলের নাচকে আজকে ওনারা পুতুল নাট্য হিসেবে টার্মোলজিতে এনেছেন। এটা একটা বিশাল বড় যে গবেষণা, একটা লব্ধ একটা বিষয় যে পুতুল নাচ একটা গ্রামীণ জনপদের সেই একটা আলাদা ধর্মীয় মাইথোলজি নিয়ে গড়ে ওঠা জিনিসটাকে আস্তে আস্তে একটা নাট্য রূপের দিকে আনা, এটা সাংঘাতিক গবেষণার বিষয়। সেই বিষয়গুলো আজকে অনেকের হাত ধরে মাঝখানে হয়তো মোস্তফা হয়তো কি বলবো, মোস্তফা যে বিপিন থেকে শুরু করে মোস্তফা মনোয়ার, উনি আমাদের যে পারুলের সংসার আমাদের দিয়েছেন পাপেটের মাধ্যমে, তারপর থেকে হাত ধরে আজকে ডক্টর রশিদ হারুনও এই পথেই ঘুরছেন আর কি। ওনার সাথে আমি কথা বলবো এই বিষয়ে। উনি আমাদের মাঝে আজকে উপস্থিত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আবারও। আর সেই সাথে আরেকজন নাট্যজন আমাদের হলো আজকে আছেন আজাদ সেতু, এবং উনি রীতিমতোই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উনি চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চে 3 বিভাগে উনি যথেষ্ট তৎপর এবং ব্যস্ত মানুষ একজন। তবু তিনি সময় করে আমাদের আজকে আমাদের আড্ডায় সংযুক্ত হয়েছে। এই জন্য আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আর আমাদের শ্রোতাদেরকে, আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাবো যে আপনারা সংযুক্ত থাকবেন, আমরা একটু আড্ডায় থাকবো,
আমরা কিছু কথা শুনবো, একটু কিছু ইতিহাস জানবো এবং সকলের কিভাবে নাটকটাকে এবং পুতুল নাট্য এই দুটো, একটা হলো মঞ্চ নাটক বা টেলিভিশন অথবা যদি বলি হলো চলচ্চিত্র আয়োজনের এই বিষয়গুলো নিয়ে কিভাবে আজাদ ভাই এগুচ্ছেন, কি ভাবনা ভাবছে, আর এদিকে আমাদের ডক্টর রশিদ হারুন উনি কিভাবে ওনার হাতে এসে পৌঁছেছে এই পুতুল নাট্যটা, সেই বিষয়ে আজকে ওনাদের সাথে আলোচনা। আমি সঙ্গত কারণে, যেহেতু আজকে আলী জাকের আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের সম্মানিত নাট্য ব্যক্তি তো আলী জাকের, আমি আজকে নাটক দিয়ে না হয় শুরু করি। আজকে আমি স্যার একটু আপনাকে একটু অপেক্ষায় রাখলাম। আজকে আপনার অনুভূতি কেমন সেতু, আজাদ ভাই, আজাদ সেতু কেমন, মানে কি বলবেন আপনি? আপনি কি তার সুযোগ হয়েছিল আমাদের জাকির ভাইয়ের সাথে, জাকির ভাইয়ের সাথে কোনো মঞ্চে বা কোনো জায়গায় কোনো সুযোগ হয়েছিল? কেমন আপনাদের নাটক পাড়ার আজকে অনুভূতিটা কেমন, একটু যদি জানাতেন। আমি জাকির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে অনেকবারই, কথা খুব কম সময় হয়েছে, বাট যতটুকু হয়েছে ততটুকুতে যে মুগ্ধতা সেটা কখনো কাটবে কিনা আমি জানি না, কাটার কথা না। আর আমাদের মানে জন্মের পরে থেকে তো ওনাদের কাজগুলো দেখেই তো ইন্টারেস্টেড হয়েছি এই জগৎটায় আসার জন্য। মানে এই ছায়াটা কখনো আমার উপর থেকে যাবে না, এবং আমার কাছে মনে হয় যে আমাদের থিয়েটার জেনারেশনে যে মানুষগুলো আছে তাদের কারো উপর থেকে এই প্রভাবটা কখনোই যাবে না। এটা একটা বিরাট লস, মানে অনুভূতিটা ব্যক্ত করতে পারছি না। মানে আজকেও আমার লাকটা একদিক দিয়ে ভালো বলবো বা একদিক দিয়ে খারাপ, যে আমি আজকে একটা শুটিং এ আছি, আমি তৌকির ভাইয়ের সেটে আছি, এবং আমাকে ছোট্ট ভাইয়ের ডেড বডিটা দেখতে হচ্ছে না, তার এই মৃত মুখটা আমাকে দেখতে হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে খুশি, আমি এই মানুষটাকে ওখানে দেখতে চাই না, আমার কাছে সে সবসময় বেঁচে থাকুক। মানে এই লিজেন্ডের জায়গাগুলো যে খালি হয়ে যাচ্ছে এটা আমি ভাবতে পারছি না, কারণ এই খালি জায়গা পূরণ করার মতো সেরকম ক্যাপেবল মানুষ আমরা এখনো হতে পারিনি। আসলে মানে ওই জন্য অনেকে বলছে যে, মানে ওই জন্য আমি একটু থামিয়ে দিই আপনাকে সেতু ভাই, এই জন্য আসলে অনেকে এই জন্য বলছে যে 2020 সালটা যেন খুব অপয়া। মানে আমরা কি করে যেন আমাদের অনেক অনেক নক্ষত্র ব্যক্তিত্ব এবং স্ব কাজে গুণী ব্যক্তিত্বদেরকে আমরা হারিয়েছি ইতিমধ্যে। আসলে সেই হিসেবে 2020 সালকে অনেকে অপয়া বলতে শুরু করেছে। মানে আসলে ভাবাই যায় না যে আমরা কিভাবে যেই শূন্যতাটা তৈরি হচ্ছে আমাদের সাংস্কৃতিক সাহিত্য সঙ্গীত জগতে, সেটা আবার কবে কতটুকু পূরণ হবে কিভাবে, এটা আল্লাহ জানে। তবুও আশায় তো বুক বাঁধতেই হয়, পথ এগুতেই হয়, সম্মুখে পথ এগুতেই হয়। আজকে আপনি তো বললেন ইতিমধ্যে যে আসলেও মানে এই আলী জাকেরের মতো ব্যক্তিত্ব, রামেন্দ্র মজুমদার, তারপরে হলো ওনাদের সারা জাকির, কি বলবো, মানে মামুনুর রশিদ, যারা আছেন আর কি, এই ব্যক্তিত্বগুলো যাদের দেখে আপনারা এসেছেন, কিন্তু এর বাইরে আপনি নাটকে আসার পেছনে কিভাবে আপনি ছিলেন? আমি দেখতে পাচ্ছি না, আমি আজাদ ভাইকে দেখা যাচ্ছে না। সারোয়ার ভাই, আজাদ ভাই কি একটু সংযোগ বিচ্ছিন্ন হলো? মনে হলো ওনার লাইনটা মনে হয়েছে। আজাদ ভাই বোধহয় লাইন, কারণ আজকে কদিন ধরেই আমি দর্শকদের জানিয়ে রাখি, এমনি কদিন ধরে আমাদের, আপনারা নিজেরাও জানেন যে আমাদের নেট খুব দুর্বল হচ্ছে, ডিস্টার্ব করছে, সংযুক্ত থাকা যাচ্ছে না অনেক সময় নেটের সাথে। এই জন্য কিছু কিছু সময় এরকম বিরক্ত হয়তো হতেও পারে, এই জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, করার কিছু নাই। এটা একেবারেই মানে ইলেকট্রনিক্যাল ত্রুটি আর কি, এটা নেট জনিত ব্যাপার, এটা আমাদের হাতে কিছু করার নেই। যাক, আজাদ ভাই যদি আবার সংযুক্ত হতে পারেন, ওনার কাছে আমরা ফিরে আসবো। ততক্ষণে আমরা ডক্টর আমি হলো রশিদের কাছে যাই আর কি, ডক্টর রশিদ হারুন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আবার আপনার এই যে নাচ, আমরা পুতুল নাচ দেখে আবার বৃদ্ধ বনিতা সকলে আমরা
পুতুল নাচের সাথে আমরা বেশি করে ছোটকাল থেকে জড়িয়েছিলাম। এটা এমন একটা শিল্প মাধ্যম, আপনি এই মাধ্যমটা আমি যতটুকু আপনার সম্বন্ধে জেনেছি যে আপনি আলাদিন স্যারের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রও ছিলেন আপনি, সেলিম আলাদিনের কাছে, এবং ওনার অনুপ্রেরণায় ওনার সাহচর্যে এসে সেলিম আপনার যে আলদিন, হ্যাঁ, সেলিম আলিম, সরি আমি সেলিম কারেকশন করি, আলদিন। সেলিম আলদিন, হ্যাঁ, সেলিম আলদিন, এবং ওনার অনুপ্রেরণাতে আপনি এই মাধ্যমটা বেছে নেন এবং এরপরেই আপনার গবেষণা আজকে। আপনি কেমন মনে হয় যে আজকে আমাদের পুতুল নাচ থেকে পুতুল নাট্যে যে আপনারা নিয়েছেন, এর কতটুকু অগ্রগতি হলো, আর এখন বর্তমান কেমন আছে পুতুলের? আহ, ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের প্রসঙ্গে আসার আগে আরো দুটো স্তর আমি একটু পার করতে চাই। প্রথমত, আমাদের আলী জাকের, আমার সৌভাগ্য হচ্ছে তার অনেকগুলো অভিনয় দেখার, প্রত্যক্ষ মঞ্চে। সে ম্যাকবেথ দেখেছি, গ্যালিলিও আগেরটাও দেখেছি, পরেরটাও দেখেছি, সৎ মানুষের খোঁজে দেখেছি। উনি আসলে বাংলাদেশের না, মঞ্চের মাপে ওনার অভিনয়ের গুণে, অভিনয়ের যেই শিল্প সৌকর্য, সেই জায়গায় উনি বিশ্বমানের একজন অভিনেতা ছিলেন। আমি দেশ বিদেশের, বিশ্বের নানা দেশের অনেকগুলো প্রযোজনায় দেখার সুযোগ হয়েছে। আমি সেই মাপ থেকে বলছি। একটা তুলনামূলক কথা বলি, সেটি হচ্ছে গ্যালিলিও নাটক আমার 3জন বিখ্যাত লোকের নাটক দেখার সৌভাগ্য হচ্ছে। কলকাতা আমার সরাসরি শিক্ষক কুমার রায় স্যার, উনি আমার শিক্ষক, তার গ্যালিলিও দেখেছি। আর একজন সিনিয়র জ্ঞানেশ মুখোপাধ্যায়, তার গ্যালিলিও দেখেছি। আমাদের আলী জাকেরে দেখেছি। আমি খুব সবসময় এই কথাটি, আমি সেই 90 সাল থেকে আমি এই কথাটি বলি যে এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের আলী জাকের। কি শারীরিক গঠনে, কি বাচিক গঠনে, কি তার অভিব্যক্তি, সব মিলিয়ে। আর সেই যে ম্যাকবেথ করেছিলেন, অসাধারণ। তো সত্যিকার অর্থে অনেক বড়, এবং শেক্সপিয়ারের নাটকের আমি তো বলি যে বড় বড় চরিত্রগুলো করার মতো দক্ষতা আমাদের এখানে প্রধানত ছিলেন আলী জাকেরের। তো ওনার প্রয়াণ আসলে সত্যি অনেক বড় ক্ষতি। তারপর হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন ওনার যে ভূমিকা, যে কাজগুলি করেছেন, স্বাধীনতা পরবর্তীকালেও আমাদের বড় বড় কাজে উনি যেভাবে যুক্ত ছিলেন, আমাদের বিজ্ঞাপন জগৎটাকে, বিজ্ঞাপন চিত্র এই জগৎটাকে উনি যতটা সমৃদ্ধ করেছেন, আন্তর্জাতিক মানের করে তুলেছেন। এভাবে বললে ওনার অনেক ভার্সেটাইল একজন মানুষ ছিলেন। তাকে আজকে আমরা হারিয়েছি, এ হারানোর কোনো তুলনা হয় না। আর দ্বিতীয় প্রসঙ্গে সেটা হচ্ছে পুতুল নাটকে আমার এটা আমার জার্নির একটি পার্ট। মূলত আমি নাটকের লোক। নাটক মানে এই যে সকলে যে কারণে আমাদের সারওয়ার সিদ্দিকী ভাই, তারপরে এরা সকলে যে কারণে, বা আলী জাকেররাও যে কারণে নাটক করতেন, সকলে যে কারণে নাটক করতো, আমি ছাত্র জীবন থেকে সেই কারণে আমি নাটক করতাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে আমার সৌভাগ্য হয়েছিল সেলিম আলদিন স্যারের সাথে সংযুক্ত হবার। তখন গ্রাম থিয়েটার নিয়ে কাজ চলছিল। সে গ্রাম থিয়েটারে গ্রামে গ্রামে গিয়ে কাজ করেছি। জাহাঙ্গীরনগর যেরকম অভিনয় করা, গ্রামে থিয়েটারের কর্মশালা করা, অভিনয় করা এবং নির্দেশনা কাজ করেছি। আর আরো বড় সৌভাগ্য, আমি ঢাকা থিয়েটারের একজন সদস্য। ঢাকা থিয়েটার কেরামত মঙ্গল নাটকে 58টা পর্যন্ত শো করেছিলাম। এরপরে কলকাতায় ভারতে পড়তে গিয়ে ব্যাঘাত ঘটে। এছাড়া কীর্তনখোলা, মুনতাসির নাটকে অভিনয় করেছি। তো সেই অভিনয়ের সুবাদে, সেই নেশাটাই আমার পরবর্তীকালে, আমি সৌভাগ্য ভারত থেকে আইসিসিআর স্কলারশিপে আমি পড়তে গিয়েছিলাম। সেখান থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা MA পাশ করে আসার পরই আমি নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করি, সেলিম স্যার, আফসার স্যার ওনাদের প্রেরণায়। তো এখানে এই কাজ করতে গিয়ে যেটা হচ্ছে, আপনারা জানেন এবং যারা শ্রোতা আছেন তারা অনেকে জানেন যে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম একাডেমিক ভাবে পূর্ণাঙ্গ বিভাগ হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। এবং আমরা একটা বিশেষ জায়গা থেকে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে নাট্য আঙ্গিক আছে, ইতিহাস আছে, এবং সেলিম আলদিন স্যার সেই কাজটি করেছিলেন যে 1000 বছরের ইতিহাস, আমাদের বাংলা নাটকের ইতিহাস কোনোভাবেই হচ্ছে 1895 সাল লেবেদেব ওই রুশ ভদ্রলোকের হাত দিয়ে উনি অনুবাদ নাটকের নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু আমাদের যে নাটক রয়েছে যে 1000 বছরের, সেই ধারাবাহিকতা আমরা কাজ করছি। অভিনয় নির্দেশনার কাজ করতে করতে সেলিম আলদিন স্যার যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে
উনি আমাদেরকে নির্দেশ দিতেন, নির্দেশনা না, শুধু নির্দেশ, হুকুম, আমাকে, এবং কে কি বিষয় নিয়ে গবেষণা করবে, কি কাজটি করবে। আমাকে দিয়েছিলেন তখন হইল পুতুল নাচ। বলা ভালো যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমি প্রথম সেলিম আলদিন স্যারের সাথে আমাদের গ্রামীণ একটি মেলা প্রথম আমি পুতুল নাচ দেখি। এর আগে আমি যেখানে বড় হয়েছি সেখানে সার্কাস দেখেছি, যাত্রা দেখেছি, অনেক নাটক দেখেছি, সিনেমা তো কোনোটাই মিস দিতাম না, কিন্তু পুতুল নাচ, কারণ আমাদের দেশে বাস্তবতা যে খুব বেশি যে স্বাধীনতার পরে যে খুব বেশি ছিল তা তো বলা যাবে না। আর 75-এর পরে 77-78 সালে যাত্রা এবং অন্যান্য শিল্পের মতো পুতুল নাচও কিন্তু ওই যে ছোট ছোট মানব পুতুলের মানে নৃত্য সহযোগে উপস্থাপন হয়ে একটি ধস নেমে গিয়েছিল। তো কাজে আমাকে যখন পুতুল নাচ নিয়ে হচ্ছে যে গবেষণার কাজ মানে পিএইচডি কাজটি দিয়েছিল, আমি খুব দিশেহারা হয়েছিলাম। এটা আমি 95-96 সালের কথাটা বলছি। একটু দরকার আছে আমি কেন পুতুল নাট্যে এসেছি আর কি, আমার মনে আছে প্রশ্নটা। তো আপনারা হয়তো যারা অনেকে জানেন না, এই জন্য আমি একটু কথাটা বলছি। না, জানি খুব না ভালো। সবাই বিরক্ত হবেন কিনা, আমি জানি না না না, বিরক্ত না, অনেক কিছু জানা আছে। আচ্ছা, তো একটু জানাটা তো আমি 2096 সালের ঘটনা, এটা 95-96 সালের ঘটনা থেকে 1996-97 সালের কাছে, 1996 সাল, এই থেকে 2006-07 পর্যন্ত আমি হাবুডুবু খাচ্ছিলাম, মাফ করবেন। এবং আমি এর থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, গবেষণা করব লাইব্রেরিতে বসে বই পুস্তক নিয়ে, কিন্তু আমার শিল্পপিতা, আমরা আসলে শিল্পপিতা মান্য করি, কারণ সেলিম আলদিনী, আমি জাহাঙ্গীরনগরে যে মানুষটা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে যে মানুষটা ছিলাম তার থেকে ভিন্ন আরেকজন মানুষ। আমি থিয়েটারে গড়া একজন মানুষ, আমার চিন্তা চেতনা সবকিছু তৈরি হয়েছে কিন্তু এই থিয়েটার কর্মশালা, থিয়েটার মঞ্চ থেকে, থিয়েটারের মহড়া কক্ষ থেকে। সেই জায়গা থেকে পুতুল নাটকের কাজটি করার জন্য উনি যেভাবে একদম চাপ আমাকে বাধ্য হয়ে, তো উনি যখন গাইড ছিলেন, এবং আমি এতটা সৌভাগ্যবান এবং আবার দুর্ভাগ্য যে উনি সম্পূর্ণটা আমার দেখে যেতে পারেননি, যে উনি তত্ত্বাবধায়ক আমার বাসায় গিয়ে, যেহেতু ক্যাম্পাসেই আমরা স্যারও থাকতেন, আমরাও থাকতাম, বাসাকে জোর করে কাগজে নিয়ে নিজের হাতে উনি লিখতেন, কি কি লিখে এরপর আমাকে বলতেন যে গবেষণা করবে, এমন গবেষণা করবে না যেটা তোমার এই যে চেয়ারের উপর দিয়ে খালি বসবে, যেটা কাজ করবে সেইটা মানে কাজের মতো কাজ করে, এবং তুমি হবে বাংলাদেশে পুতুল নাটকে পাইওনিয়ার। এই শব্দটি উনি কমপক্ষে 100বার উনি বলেছেন, অর্থাৎ আমাকে ইন্সপায়ার্ড করার জন্য যাতে এই কাজটা আমি করি। এইটি 2005-06 সাল থেকে যখন আস্তে আস্তে ঘুরতে থাকলাম সারা বাংলাদেশে, 2007 নাগাদ মোটামুটি ঘোরার সেই 2-3 বছরে আমি ছেলেপুলেদের নিয়ে, তখন আমি বাংলাদেশের যতগুলো দল পাওয়া যায় 50টার মতো দলের তালিকা করতে পেরেছিলাম, আর কাজ করছিল তখন 10 থেকে 12টা দল। এদের যাবতীয় তথ্যপাত্র করে দেখলাম যে এরা একেবারেই হলো খুবই মানে অর্থনৈতিকভাবে, শিক্ষা দীক্ষায় খুবই পশ্চাৎপদ, একেবারে খুবই নিরীহ। আসল পেশায় কেউ হয়তো জেলে, কেউ হলো কাঠমিস্ত্রি, কেউ হচ্ছে পান বিক্রি করে, কেউ হচ্ছে ছোট ছোট মুদি দোকানদারি, এইভাবে। তো এবং এরা আসলে কেউই পরম্পরাগত ভাবে করছে না, তাদের ভালো লাগা জায়গা থেকে করছে, আবার তারা তাদের সন্তানদেরও আর এই শিল্পে আনতে চাইছে না। তখন আমার মনে হয় এদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং এদের একটা পরম্পরা তৈরি করা। আমার আরেকটি সৌভাগ্যের বিষয় হয়েছিল শিল্পকলা একাডেমিতে, তখন আমাদের ছিল নাট্যকলা গোলাম সারোয়ার ভাই ছিলেন, এস এম মোহসেন ছিলেন আরেক পরিচালক, এই যে নাট্যচক্র গোলাম সারোয়ার ভাই। তো উনার উদ্যোগে আমরা 2007 সালে একটা উৎসব করে ফেলি পুতুল নাট্যের, বাংলাদেশে প্রথম 10টা দল সারা বাংলাদেশ থেকে একেবারে এই করে তখন থেকে 2007-এ হলো, এরপরে গ্যাপ দিয়ে 2010, তারপরে 2012, এই 2012-তে এসে শিল্পকলায় যখন লিয়াকত আলী লাকি এসে যোগদান করলেন, আমার সৌভাগ্য যে উনি নিজেও তো থিয়েটারে, আমরা সবাই ওনাকে জানি কি মাপের মানুষ তিনি। আমার সৌভাগ্য হচ্ছে ওনার বাড়ি নবাবগঞ্জে, ছোটবেলায় উনি পুতুল নাচ অনেক দেখেছেন, আমার চেয়ে বেশি দেখেছেন, এবং তার মধ্যে আমার চেয়ে বেশি ভালোবাসা দেখি যে তার। তো তার উদ্যোগে ওই ঐতিহ্যবাহী শিল্পীদের দিয়ে আমাদের যে কর্মশালা তৈরি করা হয়েছিল ওনাদের জন্য,
তারপর হচ্ছে আবার বিভিন্ন গ্রুপ থেকে ঢাকার এবং দেশের নানা জায়গা থেকে যারা আগ্রহী আছে তাদেরকে নিয়েও আরেকটি কর্মশালা কলকাতা সুদীপ গুপ্ত কেনে 2013 সালের কথা বলছি। সেই সময়ে আরেকটি ঘটনা ঘটে, আমাদেরকে একটা ওয়ার্ল্ড পাপেট কার্নিভাল থেকে ইন্দোনেশিয়া, সেটার একটি লাকি ভাই খোঁজ দেয় এবং ওনার উদ্যোগে আমরা ইন্দোনেশিয়া যাওয়ার একটা প্রস্তুতি করি। আমাদের কিন্তু টোটালি পুতুল নিয়ে আমার কাজ করার ওই জায়গাটা নেই। ততদিনে আমার গবেষণা শেষ, আমার পুতুল নাটের পিএইচডি, আমার ডিগ্রিও হয়ে গেছে, আমার ঘরে ফেরার কথা, কারণ হয়ে গেছে। কিন্তু এই মজার ব্যাপারটা হচ্ছে তখন আমরা ইন্দোনেশিয়ার আমন্ত্রণে আমরা এই যে শিল্পকলার মাধ্যমে আবেদন করলাম এবং তারা অ্যাকসেপ্ট করলো। তখন হলো পুতুল নাট। তখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে ধন মিয়ার দল এবং আরো খেলু মিয়ার দল, সেই পুতুলগুলো এনে সেগুলো ঘষে মেজে আমাদের দেশের মতো করে চেহারা করে, আমাদের বাংলাদেশের মতো করে সেইগুলোকে পোশাক আশাক দিয়ে, তার সাথে আবার কুজুবুড়ির গল্পটা সবাই জানে, উপেন্দ্র কিশোর রায়ের কুজুবুড়ি গল্পটা, তখন আবার এই যে বাঘ ভালুক এই চরিত্রগুলি তৈরি করে, কুজুবুড়ি তৈরি করে ইন্দোনেশিয়া গিয়ে আমরা যখন অংশগ্রহণ করি, আমরা 43টা দলের 43টা দেশের 63টা দল অংশগ্রহণ করে। আমরা ট্র্যাডিশনাল মিউজিক্যাল পাপেট পারফরমেন্সে আমার একটা বেস্ট অ্যাওয়ার্ড আমরা লাভ করি। আর আরেকটি হচ্ছিল আমাদের ওই যে গ্রাম বাংলার যেভাবে নাকি ওই পুতুল নাটকে স্টেজ করে, সামনে ওই যে দুই সাইডে পুরি, মাঝখানে ফুল, এই দিয়ে না ওই ধরনের আমরা ডিজাইন করেছি এইটা। এবং আরো কতগুলো মিলে হচ্ছে কি দেখা যাচ্ছে বেস্ট সিনারি ইয়েতে আমরা 3 জনের মধ্যে লিস্টে পড়ে গেলাম। তো সেখানে বেলারুসের একটা দল আমরা পেয়েছি। এইটি একটা বড় টার্নিং পয়েন্ট আমাদের জন্য। আমরা আসার পরে আপনাকে একটু বলি স্যার, ওটা কি ওই 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 স্টেজটা ওরকম করেছিলেন কি ওটা বেনি পুতুল শো করার জন্যই বোধহয় প্রয়োজন হয়েছিল নাকি? না না, আপনি একটু বেনি পুতুল এটাকে বলে না, বেনি পুতুল বলে হচ্ছে নাকি তাদের যেটা হাতে, হ্যাঁ না আমরা করছি যেটা বলা ভালো, ওই যে আমার পেছনে যে দেখছেন, আমি কিন্তু ওই পাপেট আমার স্টুডিওতে আছি, এগুলি সুতা পুতুল। আমাদের বাংলাদেশের 1000 বছরের ঐতিহ্যবাহী আঙ্গিকটা হচ্ছে সুতা পুতুল, বিশ্বের সবচেয়ে পুরনো হচ্ছে সুতা পুতুল। তো আমি এটা নিয়ে কাজ করছি। বেনি পুতুল আমাদের এখানে একটু কম, এখন আধুনিকভাবে যেটাকে আপনার ফিঙ্গার পাপেট বলে, মোসাম্মদ স্যার এগুলি করেছেন। ওই যে মন্টি আর একটা কি যেন ওই ইয়ে ছিল গানের অনুষ্ঠানে ছিল, ওই যে দুষ্টু সেই মজার চরিত্র। আর এটা পশ্চিমবঙ্গের পদ্মতামলি বলে একটা জায়গায় আছে, সেখানে তারা বংশ পরম্পরায় হাতে ইয়ে করে একটা নারী একটা এটাকে আর ভেন্ট্রিলোকুইজমের মধ্যে না 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 ওটা আরেকটা, না না কোনো সম্পর্ক নেই, ভেন্ট্রিলোকুইজ আলাদা, এটা একেবারে হচ্ছে দুই হাতে। আমি একটু দেখাই, এটি হচ্ছে এই যে এখানে হাত, এখানে হবে হাত, আমার এখানে একটু ইনকমপ্লিট, এখানে হাত, আর এই যে পোশাকটা হবে, হ্যাঁ এটা হচ্ছে এই আঙ্গুল দিয়ে নড়ে, কেমন আছো, ভালো আছো, না 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 ভালো নেই, এইরকম মজা করে হচ্ছে, হ্যাঁ। আর এই দুটো হাত দিয়ে হচ্ছে এখানে হাতে, আমার কাছে হাতের কাছে নেই, তাইলে আমি দেখাতাম। এইটা হলো আপনার বেনি পুতুল যেটাকে বলছেন, বা হচ্ছে আপনার ফিঙ্গার পাপেট, হ্যাঁ। তো আর আমাদের যেটা দেখছেন আমার পেছনে, উপর থেকে সুতা দিয়ে নাড়ায়। আর জানেনই তো ওই পুতুল নাচ বলতে যেটা বোঝায় যে যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ, নাচানোর ব্যাপারটা উপর থেকে, তাই না? একেবারেই একেবারে। এবং রাজনৈতিক ক্ষেত্রতে এই শব্দ ব্যবহার করে, হ্যাঁ রাজু করে না, ও তো পুতুল, পেছনে কে পুতুল সরকার, হ্যাঁ পাপেট পাপেট, সেটা বলতে কিন্তু ওটাকেই বোঝায়। তো আমি ইতিহাসটা বলছি একটু জানলে সুবিধা হবে, যে এইটি একটা বড় আয়োজনের মধ্য দিয়ে এবং একটা বড় পরিকল্পনার মধ্য দিয়ে আসার পরে আমি যেটাকে আপনাকে বলেছিলাম সেটা মিস করে গেছি আমরা একটু, মানে আমরা তো আমাদের দেশে হলো যেটা ব্রাহ্মণবাড়ির কথা বলছি না, আমি যতটুকু দেখেছি যে ব্রাহ্মণবাড়ি তো আমাদের নাচের পুতুল নাট্যের হলো সূতিকাগার, হয়তো ওখান থেকেই শুরুটা হয়েছিল। না, এই জায়গাটা একটু ঝামেলা আছে, হ্যাঁ সূতিকাগার এই কথাটা বলা যাবে না। সূতিকাগার হচ্ছে এই জায়গায় যে আসলে এটি হচ্ছে স্বাধীনতার পরে, মানে আমাদের স্বাধীন বাংলাদেশে আপনার 74 সালে
রমনা তখন রমনা রেস কোর্স, সেখানে একটা বড় মেলা 1 মাস ব্যাপী বাংলাদেশে প্রথম বাণিজ্য মেলা হয়েছিল। আমি জানি না আপনাদের কার বয়স কেমন, আপনারা কতটা কিন্তু দেখতে পেরেছিলেন। সেখানে পুতুল নাটকের প্যান্ডেল হয়েছিল মোস্তফা মনোয়ার স্যারের এতে। তখন এটি সাংঘাতিক জনপ্রিয়। আগে তো আমাদের দেশের যে বিভিন্ন জায়গায় আমাদের যে পাকিস্তান আমলে বা তার আগে থাকতে অখণ্ড বাংলায় আপনার হলো যশোরে, ফরিদপুরে প্রচুর দল ছিল, সাতক্ষীরা অঞ্চলে এগুলি ছিল। ব্রাহ্মণবাড়িয়া লাইমলাইটে চলে এসছে দুটো কারণে। একটা হচ্ছে ওই যে 74-এ যখন হচ্ছে এরা তখন হচ্ছে যে ওই যে আগে সব হিন্দু পৌরাণিক গল্প কাহিনী দিয়ে পুতুল নাচ হতো, তো মোস্তফা মনোয়ার স্যারের পরামর্শে ওনারা হচ্ছে ওই যে কিষানি, ওই যে তারপরে হচ্ছে আপনার ওই যে ধান বানা, তারপরে হলো মাছ ধরা, এই যে এই ব্যাপারগুলো নিয়ে আসছে, যেটা বাংলাদেশে পুরো ছড়িয়ে গেছে। সেই যে জনপ্রিয়তার এটা দিয়ে নতুন নতুন অনেকগুলো দল তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে আমরা যা তথ্য উপাত্ত সংগ্রহ করতে পেরেছি নানা জায়গায় প্রকাশিত এবং সাক্ষাৎকার ভিত্তিক, আমাদের ওই যে ধন মিয়া, তারা মিয়া, দুই ভাই, অর্থাৎ এই মুসলমানরা বলা যেতে পারে প্রথম হচ্ছে এই পুতুল নাচের দলের সাথে সম্পৃক্ত হয়। হ্যাঁ, প্রচারণার কারণে মনে হচ্ছে যে ওনারা প্রথম বাংলাদেশে হচ্ছে, আসলে বিষয়টি তা নয়। কারণ অখণ্ড বাংলাদেশ বাংলা ছিল তখন আপনার সব জায়গায় ছিল। আমি ব্যাপারটা বোঝাতে পারছি তো? কারণ বাইরে থেকে এসছে ব্যাপারটা তা না। আমরা যেটা জেনেছি স্যার, ওই সময়টা হলো বিপিন পাল, উনি এটার উদ্যোক্তা ওনার নাম উনি ওখানে করেছেন তো। হ্যাঁ, ওই বিপিন পালের দলের মধ্যে কাজ করতে হচ্ছে, গিয়ে কাজ করতে আমার হ্যাঁ, বিপিন মিয়া, গিরিশচন্দ্র এরা। তো এটা তো আমরা এটা পাচ্ছি বলে, মানে এটা অনেকে যোগাযোগ ছিল বা, কিন্তু এই সময় আপনার সাতক্ষীরা যশোর অঞ্চলে বেশ কিছু দল ছিল। বাস্তবতা হচ্ছে ঠিক ইতিহাসের দিনক্ষণ বলে বলা যাবে না যে বাংলাদেশে কবে থেকে শুরু হয়েছে। আমি যতদূর আমি অতদূর গেছি, কেউ 100 বছর বলে, কেউ 200 বছর বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বিভিন্ন জনের স্মৃতিচারণায়, বিভিন্ন গল্প উপন্যাসে, বিভিন্ন আপনার ঐতিহাসিক পর্যালোচনা, ডায়েরি, নানা জায়গায় দিয়েছি। এবং আমরা সেই মধ্যযুগের আমাদের দেশে চৈতন্যদেবের সময়ও দেখা যাচ্ছে পুতুল নাটকের উল্লেখ আছে, বুঝতে পেরেছেন? সেখানেও পুতুল। তারপরে হচ্ছে আমাদের বিখ্যাত গবেষক সুকুমার সেন, তার নটনাট্য একটা গ্রন্থে আছে, সেখানে উনি বরং বলছেন শ্রীকৃষ্ণ কীর্তনের যে পাঠ্য যেটা পড়া হয় করা হয়, এটি উনি বলতেছেন যে এটা পুতুল নাটকের ইয়ে ছিল, অংশ ছিল। হ্যাঁ, তো কাজে তাহলে তো শ্রীকৃষ্ণ কীর্তন 1350-এর দিকে, তার আশেপাশে বলা হচ্ছে, তাইলে বোঝা যাচ্ছে যে ইতিহাসটা কবেকার। হ্যাঁ, তো মধ্যযুগের কবিতার লেখা যে আছে, ওরা যে উল্লেখ করেছেন, সেটা কিসের ভিত্তিতে? মঙ্গল কাব্যগুলিতে জানা জায়গায়। আমি এগুলো আমার গবেষণা গ্রন্থ, ওই যে পুতুল নাট্য শব্দটির মধ্যে এবার আসি। আমি গবেষণা করে 2009-তে আমি কমপ্লিট হয়। এবার বাংলা একাডেমিতে 2012 সালে গ্রন্থটি প্রকাশিত হয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুল নাট্য, সরকারি প্রতিষ্ঠানে সরকারিভাবে। কারণ হলো আমি সকল রকমের, কারণ এইটা বাংলাদেশে আমরা জানি না বলে, যেমন পুতুল নাচ যখন বলি আমরা, তার ইংরেজিতে কি বলা হয়? পাপেট থিয়েটার। সারা বিশ্বে পাপেট থিয়েটার। আর যেই পুতুল পাপেট থিয়েটারে ওটাকে পাপেট ডান্স বলা হচ্ছে না, পাপেট থিয়েটারই বলা হচ্ছে। না, কে কখনো ডান্স বলে? আচ্ছা, না বলে। এই সাউন্ড কি ঝামেলা? স্যার, আমি একটু থামাই আপনাকে এখানে। আমরা পুতুল নাট্যের প্রবেশ করতেছি, এই জায়গাটায় আমরা থাকবো। আমি একটু ফিরে যাচ্ছি আমাদের যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই অনুষ্ঠানটি কষ্ট করে বসে বসে দেখছেন, তাদেরকে একটু অভিনন্দন জানিয়ে আসি। তারাই আমাদের সাথে আছেন ভারতের কৃষ্ণা বাসু সরকার। শুভ সন্ধ্যা, আপনাকে শুভ সন্ধ্যা দিদি। তারপরে উনি লিখেছেন শুভকামনা রইল সকলের জন্য, ধন্যবাদ। তারপরে উনি লিখেছেন অসাধারণ, ধন্যবাদ আপনাকে দিদি।
তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে ইয়াসমিন আক্তার। আসসালামু আলাইকুম, সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রতিও আমাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তারপর আছে আমাদের সাথে ভারত থেকে কলকাতা নবারুণ সুমন, আমাদেরই একজন মানুষ ওসব থিয়েটারের, ওসব টেলিফিল্মের। আমার ভালোবাসা ও সম্মান সকলকে। পলক রহমান দাদা আমার অন্যতম প্রিয়, ধন্যবাদ নবারুণ সুমন ভাইকে। তারপর আবার ইয়াসমিন আক্তার, খুব ভালো লাগছে, মনে হচ্ছে সামনে বসে উপভোগ করছি। ধন্যবাদ। তাহলে স্যার আপনার কথা ভালো লাগছে, আপনার কথা কোনো সমস্যা নেই, আপনি আজকে কথা বলতে পারবেন, দর্শকরা বলছে আপনার কথা খুব শুনছে। এখানে এরপরে আবার বলে যান আর কি, স্বপ্না সরকার, আমাদের ছোট দিদি, বাহ দারুণ। উনিও কলকাতা থেকে, পুতুল নাচের ইতিকথা। আসলে আমরাও চাচ্ছি যে পুতুল নাচটাকে সবার সামনে তুলে ধরার জন্য, সুন্দর করে সবাই যাতে জানুক আসলে পুতুল নাচ, পাপেট শো এগুলি আসলে কোনটা কি। শম্পা দিদি আবারও লিখেছেন, ধন্যবাদ দাদাভাই পলক রহমান। আমি চাচ্ছি একটু, আমার মনে হয় যদি অনুমতি দেন স্যার, আমরা পলক ভাইয়ের কাছ থেকে একটা গান শুনে আসি, কি বলেন? ও হ্যাঁ, গান আর পান ছাড়া আজকাল জমে নাকি? আমরা গানটা শুনি, তারপরে আমরা আবার চলে যাব পুতুল নাচের ইতিহাসে। আসলে 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 হয় কি স্যার, ওই মানে গানের লোক থাকলে পরে গান না শুনলে তা শ্রোতাদের মন ভরে না আর কি। শ্রোতা তো মনে হয় না, আর গানের শিল্পীরও মন ঠিক থাকার কথা না। দুটোই 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 দুটোই। হ্যাঁ অবশ্যই। আজকে অনেক আগে থেকে ডিমান্ড আছে যে আমি যেহেতু আসছি আজকে যেন গান শোনানো হয় আর কি। আমি জানি সারোয়ার ভাইয়ের একটা খুব জনপ্রিয়, ওনার একটা প্রিয় গান আছে হেমন্ত মুখোপাধ্যায়। আমি বলছি আচ্ছা আপনার প্রিয় গানটা আমি শুনবো না হয়, বন্ধু তোমার পথের সাথে চিনে নিয়ে, এই গানটা দিয়ে আছে। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তাকে ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ, স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও, ভুলো না তারে ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও, সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও,
পিছনে যা কিছু টানে ফেলে যাও, ফেলে যাও। আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত, কোনদিন ভুলে ছেড়ো না কো তুমি এই হাত। কুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথে সাথীকে চিনে নিও। ধন্যবাদ। আসলে পলক ভাই অসাধারণ। না ঠিক আছে, হ্যাঁ একটু 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 পরিবেশটাকে অন্যরকম করা আর কি। আসলে শোকাহত, খুবই শোকাহত ছিলাম আমরা শুনে। আর স্যারের বয়ান তো মানে উনার যেহেতু এটার ভিতরে উনি আছেন, খালি তাই না, ওনার পুতুলগুলো তো দেখার খুব ইচ্ছে হচ্ছিল। আর সবচেয়ে বড় কথা যে স্যার যেটা যেখানে ছিলেন আর কি, যে আমরা পুতুল নাচকে আজকে আমরা পাপেট থিয়েটার, আমরা পুতুল নাচকে এনেছি। এবং এই জায়গাটায় স্যার আমি 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 কিছুদিন আপনার এই পড়াগুলা গবেষণা কিছু কথা, কিছু ইন্টারভিউর কথা, কিছু ইউটিউবের কিছু বিষয় নিয়ে আমি এটা নিয়ে পড়াশোনা করছিলাম। সেখানে আমি যা দেখেছি যে এটাকে এর সম্প্রসারণের ব্যাপারে আপনি তো একটা গবেষণা লব্ধ একটা আপনার একটা মানে সংগঠনও আছে আপনার বিশ্ববিদ্যালয়ে, একটা ইয়েও আছে, কিন্তু এই সম্প্রসারণের বিষয়ে আপনাদের সরকারের সাথে সমঝোতায় কি করা হচ্ছে? আমি এটুকু আমি আপনাকে একটু বলে রাখি স্যার, যে আমি গতকালকে একটা স্ট্যাটাস আমি দিয়েছি ফেসবুকে, যেখানে আমি বলেছি যে সরকারকে শুধু একটা কথা বলে একটা দায়বদ্ধতা দিল যে তাদেরকে দেখতে হবে, এই কথা দায় সারা বছর বলে দিয়ে কি তাদের পৃষ্ঠপোষকতা হয়ে গেল, নাকি তাদেরকে সম্প্রসারণের জন্য তাদেরকে এটা পেশাগত দিক থেকে তারা যাতে একটু বেনিফিশিয়ারি হয়, তারা যাতে নিজের সংসারটাকে ভাবতে পারে, সেই দিক থেকে আমরা কি করছি? আমি সেখানে লিখেছি যে আমরা কেন এই পুতুল নাট্যকে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যে বিনোদনমূলক পার্ক আছে, সেই পার্কের ভেতরে কেন, এটা ছোট্ট একটা পরিসরের জায়গা লাগে, আমরা কেন আমরা টিকিট সিস্টেম করে এন্ট্রি টিকিটের সাথে তাদের টিকিটের টাকা নিয়ে আমরা 3-4টা করে শো কেন আমরা বিনোদন পার্কে গুলোতে করি না? তাহলে তো এই শিল্পটা একটা অন্য জায়গায় আসতে পারতো। সেরকম এই সম্প্রসারণের বিষয় নিয়ে স্যার আপনাদের কেমন চিন্তাধারা আছে, সেটাও আমরা একটু জানতে চাচ্ছি। সেতু ভাই আবার সংযুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ সেতু ভাই, আপনার কাছে আসবো, একটু আজাদ স্যারের কথাটা শুনে নিই আমরা আর কি। আর স্যার কিছু বলতে চাচ্ছিলেন? আমরা ওইটাই যে সেতু ভাই আমাদের সাথে জয়েন করছে, হ্যাঁ সেতু ভাইকে অভিনন্দন জানালাম। স্যার একটু যদি বলতেন। আচ্ছা, হ্যাঁ পলক, হ্যাঁ ধন্যবাদ পলক। না, পলক আবার এমন একটা গান গাইলো যে আমাকে একটু ইয়ে করে দিলে, সাথী চেনা, আহা, পথের সাথী চেনা, পথের সাথী চেনে, জি স্যার, মানে এটা গোলাম সারোয়ার সিদ্দিকী ভাই ভালো গান একটা। এটা পাওয়া যে কি কঠিন। তবে আমি আবার এই সাউন্ড কি যে একটা হচ্ছে, মানে ইকো হয়ে না, কিন্তু আমাদের তো সবগুলো বন্ধ আছে। সারোয়ার ভাই গান কোত্থেকে সাউন্ডটা আসছে, গান গাওয়ার সময় এসেছিল কেন হচ্ছে কেন বলেন? এখন একটু না, এখন আবার ঠিক আছে, এই যে এটা এখন ঠিক আছে। তো হ্যাঁ, আমি আবার এই দিক থেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করি নিজেকে। আমি ভালো ভালো সাথী পেয়েছি, আমার ব্যক্তি জীবনেও সাথী ভালো, এবং আমার যে বন্ধু খুব সংক্ষেপে মাত্র 3জন বন্ধু সারা পৃথিবীতে আমার। একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে, আর 2জন কলকাতা। এই জীবনে কোনোদিন দেখা না হলেও কোনো সমস্যা হবে না। আমি জানি তারা আমাকে ফিল করে, আমি তাদেরকে ফিল করি, কিন্তু কেউ কারো জন্মদিন জানি না, কারণ আমরা জন্মদিন দিয়ে তো সম্পর্ক হয়নি। আমরা যে সময়ে, সেটা হলো আমাদের মনের জায়গা থেকে
চিন্তার জায়গা থেকে সেই ভাবে আবার বন্ধুত্ব, এবং আমাদের বন্ধুদের মধ্যে কোনো কেউ কারোর কাছে ধার নেই না, ধার নেই, আমরা কোনো ধার নেই না, সেখানে শোধের প্রস্তুতি আসে না। কাজেই এই বন্ধুত্ব চলে যাচ্ছে, এই তো প্রায় 40 বছর হলো এক একটা বন্ধুর। তো সেই ক্ষেত্রে আবার এই যে শিক্ষা ক্ষেত্রে আমি এই যে শিক্ষাগুরুর কথা বলছি, আমি স্কুলে এমন শিক্ষক পেয়েছি যারা আমাকে ঠিক পথে নিয়ে এসেছিলেন। আমি খুব স্টুডিয়াস স্টুডেন্ট ছিলাম না, আর স্টুডেন্ট হলে কি নাটক করি নাকি, নাটক যারা করে তারা কেমন, এটা এখানে যে অন্তত যারা 4 জন না, আছে আমি এটা বিশ্বাস করবো না স্যার, কারণ কিন্তু আপনি আমার গান, নাটক না যারা করে না তারা না না, মেধাশক্তি হতে হয়, না, মেধাশক্তি আমি ওইটা থাকতে বলছি হয়। না, মেধার কথা বলছি না, মেধার নয়, দুষ্টুর এই যে মানে লেখাপড়ার মধ্যে তাদের সিনসিয়ারিটির কথা বলছি। মানে ওরা ওই বুকিশ হয় না, ওরা বুকিশ হয় না, রেজাল্টের দিকে তাদের মন থাকে না, ওই নজর থাকে না, আমি এটা বলছি। এবং তারা আমি আমি সৃজনশীল আর তারা তথাকথিত স্বপ্ন, তারা তথাকথিত স্বপ্ন দেখে না, হ্যাঁ, আর তারা কিছু হতে চায়, এরকম না, আমি এটা বলছি। না নাকি ঠিক আছে। সারোয়ার ভাই জীবনে কিছু না, হতে না। চেয়েছিলেন? এই চিন্তা না, ছিল লেখাপড়া করার সময়? না, আমি অনেক আমাদের মামুনুর রশিদ ভাইকে জিজ্ঞেস করি, তারেক আনাম খানকে, আমি সিনিয়র যাদেরকে পাই, একদিন রামেন্দ্র দাকেও জিজ্ঞেস করি, এই দাদা আপনি লেখাপড়া করার সময় কি মানে কিছু হতে হবে? দূর কোন সময় ছিল গো আমাদের আমি এই আমি এখানে একটু বুঝতে পারছেন? স্যারকে একটু আমি আবারও সরি যে একটু মানে কি বলে থামায় দিই। এই কারণে থামায় দেই যে আজকে আমাদের সাথে সেতু ভাই জয়েন করছে। আমি হ্যাঁ। জানি যে সেতু ভাই একটা শুটিং এর মাঝখানে আছে, এবং শুটিং এর মাঝখান থেকে উনি আইসা আমাদেরকে হাজিরা দিয়ে যাচ্ছে। এটা একটা শিল্পীর জন্য যে কত কষ্টকর ব্যাপার হ্যাঁ, সেটা আমি হ্যাঁ। জানি। কারণ আমি সেতু বলুক। আমি মিডিয়াতে বহুদিন কাজ করছি, কারণ উনি একটা টেনশনে আছে কখন ওনাকে আবার ডিরেক্টর ডাক দেয়, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য আমি আশা করি যে Sorry. এখন চলে যাব না। না, আমি সেটা বুঝেছিলাম দেখে আমি স্যারকে অপেক্ষায় রেখে আমি প্রথমেই শুরু করেছিলাম সেতু ভাইকে দিয়ে, যে সেতু ভাই ব্যস্ত আছে। তো এবার সেতু ভাই আমি আপনি এখন কিছু বলেন। যেটা আমি সেতু ভাইয়ের কাছে যেটা বলবো, যে আমি সেতু ভাইয়ের কিছু উল্লেখযোগ্য নাটকের কিছু ডায়লগ আমি শুনেছি, এক্সিলেন্ট, যেটা আমি মিস করতে চাচ্ছি না, কারণ উনি কখন আবার ডাক পড়বে, ডিরেক্টরে চলে যাবে, আমার ডায়লগ মানে মিস করবে, আমার যারা দর্শক বসে আছে তারা হয়তো আফসোস করবে যে হ্যাঁ সেতু ভাইকে আনলো কিন্তু সারো ভাই ডায়লগ শোনালো না। এটা আসলে একটা মানে মজার ব্যাপার, এবং আমি ওনার ভক্ত কিন্তু সেই ডায়লগ থেকেই, এটা উনিও জানে, এবং আমি ডায়লগ শোনার সাথে সাথে ওনাকে আমি ফোন করছি এখান থেকে, সৌদি আরব থেকে, যে বাহ আসলে চমৎকার, ঠিক সেতু ভাই, সেতু ভাই আমি হয়ে যায়। হ্যাঁ, আপনার কাছে চলে যাচ্ছি, আর কথা হ্যাঁ, বলবো সেতু না। সেতু আমি আমার খুবই প্রিয়, সেটা হচ্ছে ফ্রান্স কাফকার মেটামরফোসিস। এটা স্যার নির্দেশনা দিয়েছিলেন। এটার প্রতিটা কথাই আসলে আমার খুবই প্রিয়। আমি সেখান থেকে জাস্ট বলছি। গ্রেগর সামসা। হে গ্রেগর সামসা। আমি, আপনি, নাকি আমরা সবাই? গ্রেগর সামসা একজন বিজ্ঞানী। প্রতিদিন ভোরে কাপড়ের স্যাম্পল হিসেবে গ্রেগর যে ঘরটায় থাকে সেই ঘরটা তার অতি পরিচিত। ঘরের এক পাশের দেয়ালে একটা ছবি ঝোলানো আছে। ছবির মধ্যে একজন মহিলা, তার গায়ে ফাড়ের কোট, মাথায় ফাড়ের টুপি, আর আরেকদিকে ঝোলানো আছে তার কাপড়ের স্যাম্পল গুলো। হঠাৎ হঠাৎ গ্রেগরের চোখ পড়ে জানালার দিকে। What has happened to me? Is it a dream or not? এটা আমাদের
মেটামরফোসিস প্রোডাকশনের একদমই শুরুর দিকে ডায়লগ, যেটা ফ্রাঞ্জ কাফকাই গ্রেগরকে উপস্থাপন করছে, আবার গ্রেগরি ফ্রাঞ্জ কাফকাকে উপস্থাপন করছে। এইরকম একটা জায়গা থেকে আমরা নাটকটা শুরু করেছিলাম, এবং এটা আমাদের এতই জীবন ঘনিষ্ঠ একটা মানে স্ক্রিপ্ট, বা ফ্রাঞ্জ কাফকার মেটামরফোসিসটা আমাদের এত এখন পর্যন্ত এত জীবন ঘনিষ্ঠ, যেটা প্রতিটা কথাই না আমার নিজের কথা হয়ে যায়। চমৎকার, আসলে চমৎকার, এই অসাধারণ সেতু ভাই। আসলে সেতু, তারপর শাহাদাত, সেতু শাহাদাত, এই যে এরা আছে না, আমি ওদেরকে মাঝে মাঝে খুব ঈর্ষা করি। এরা সেই একদম মানে অভিনয়টাকে আমার পেশা হিসেবে ওরা পুরোপুরি দিচ্ছে, এবং এত পরিশ্রম করতে পারে এগুলো নীলমের সাথে থেকে থেকে, মানে এটা দারুণ। কিন্তু আমার মনে হয় ওদেরকে যথেষ্ট ব্যবহার করার আমাদের হচ্ছে না। তৌফিকই নাই আর কি। হ্যাঁ, সেতু যা বলেছে ও এর চেয়ে অনেক বেশি ভালো পারে, ওরা অনেক অনেক শক্তি আছে। আমি ওর অভিনয় খুব কমই মিস করেছি মনে হয় অজয়। শেষের খালি ইয়েটা এখনো দেখিনি আর কি, লেনিনটা দেখিনি, কিন্তু আগে। হ্যাঁ সেতু, থ্যাংক ইউ। হ্যাঁ পলক ভাই, আপনার ইয়েটা মিউট করা। সেতু ভাই, আপনি কোন মাধ্যমটা বেশি পছন্দ করেন? চলচ্চিত্র, টেলিভিশন আর মঞ্চ, এই তিনটের মধ্যে আপনি কোনটা বেশি পছন্দ এবং কেন? অবশ্যই আমার প্রথম চয়েস মঞ্চ। আমি ওখানে সবচেয়ে বেশি কমফোর্টেবল। আসলে ওটা আমার মায়ের কাছে সন্তান সবসময় কমফোর্টেবল। আমি মঞ্চে সবচেয়ে বেশি কমফোর্টেবল। আর সেকেন্ড অপশন যেটা যদি ধরি তাহলে ফিল্ম, এবং তারপরে টেলিভিশন। খুবই ভালো লাগলো আজকে আপনি তা আপনার এখন কি কোন নাটকটা আপনার কোন নাটকের সেটে এখন আছেন সেতু ভাই? তৌকির আহমেদের? জি, তৌকির ভাইয়ের নির্দেশনায় রূপালী জ্যোৎস্নায় এটা অন এয়ার হচ্ছে চ্যানেল আই। এটা কি সিরিয়াল নাটক? জি, সিরিয়াল। এটা সিরিয়াল কি রূপালী জ্যোৎস্নায় না? আমি বোধহয় দেখেছি তো একটা সিরিয়াল নাকি রূপালী জি, জ্যোৎস্না। এটা চ্যানেল আইতে চলছে অলরেডি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই তো, তাই তো মনে হয় যে রূপালী আমাদের জ্যোৎস্না। উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে আপনাদের ইউনিটের সবাইকে এবং পরিচালক তকির ভাইকে অবশ্যই শুভেচ্ছা দিবেন, অভিনন্দন দিবেন যে ওনাকে আপনাকে ফাঁকে ফাঁকে আমাদেরকে দিচ্ছে কাজ, আমরা শুনতে পাচ্ছি আজকে আপনাকে। স্যার ভাই, আপনি আরেকবার হলো আমাদের দর্শক শ্রোতারা কারা হলো সংযুক্ত আছে তাদের কথা বলে আমরা একটু স্যারের কথা আর একটু শুনি। সময় তো গড়িয়ে আসলো, অনেক ভালো ভালো কথা আজকে মিস করছি। আমাদের এখান থেকে আসি আমরা আবার আমাদের শম্পা সরকার, আবার বাহ বাহ, ধন্যবাদ। তারপর ইয়াসমিন আক্তার, ওয়াও, অসাধারণ ভালো লাগা। তারপর আবার কলকাতা থেকে আজকে অবশ্য মানে কলকাতার পাবলিক বেশি পাচ্ছি আমরা, ধন্যবাদ আমাদের ওপার বাংলাকে, যে রাশেদা পারভিন, উনিও কলকাতা থেকে। বাহ, ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। তারপর আছেন শম্পা সরকার। শম্পা সরকারের একটা অনুরোধ আজকে পলক ভাইয়ের কাছে, দাদা ভাই আজ ভূপেন হাজারিকার মানুষের জন্য অবশ্যই শোনাইতে হবে, কিন্তু আমরা আশা করি যে শুনবো এটা। তারপর আবার রাশেদা পারবেন, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানটি সুন্দরভাবে পরিবেশনা করলেন পলক রহমান ভাই, অভিনন্দন রইল। এটা সেতু ভাই এটা গ্রেট মিস করছেন আজকে আমাদের, যে পলক ভাইয়ের একটা গান আজকে খুব সুন্দর একটা গান আসলে চলে গেছে। না, আমরা মিস করেছি। সত্যি খুব ভালো লাগলো। আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমাদের উৎসব টেলিফিল্মের সমন্বয়কারী এবং উপদেষ্টা সেলিম আফসারি, উনি একজন আবৃত্তিকার, লেখক, নাট্যকার। উৎসব টেলিফিল্মের প্রথম যেই টেলিফিল্মটি আমরা করেছিলাম, এটা 1998-99 সালের দিকে, সেই দিনের ভালোবাসা, সেই দিনের ভালোবাসার রাইটার সেলিম আফসারি আজকে আমাদের সাথে যুক্ত আছেন। ধন্যবাদ আপনাকে প্রোগ্রাম দেখার জন্য।
উনি ধন্যবাদ জানিয়েছেন আমাদের উৎসব টেলিফিল্মকে। আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তারপর আছেন রাশিদা পারভিন, ভালো লাগছে অনুষ্ঠান। তারপরে আবার আছেন, যাই হোক আমাদের সাথে সবাই আছেন, থাকেন আপনারা, অনুষ্ঠান দেখতে থাকুন। আরো সুন্দর সুন্দর উপস্থাপনা আপনাদের জন্য রয়ে গেছে, এখনো সময় আছে আমাদের হাতে। তো আমরা কি আবার এই সেতু ভাইয়ের কাছে আরেকটা ডায়লগ শুনবো? আমি মিস করতে চাচ্ছি না সেতু ভাইকে, কারণ সেতু ভাই যে কোনো সময় না ওই ডায়লগটা একটু কাটা, ডায়লগটা একটু কাটা কাটাও এসছে আর কি, স্পষ্ট করা আমরা শুনবো। নেতাজি আজকে ডিস্টার্ব দিচ্ছে। আমি আপনাদের একটু পারমিশন নিয়ে হ্যাঁ, আমার কিছু ভিশন অ্যাকচুয়ালি আমার মনে হয় সেটা অনেক বেটার না। আমার কিছু মনের কথা যেমন সরল ভাই জানেন, কারণ আমরা থিয়েটারটার ভেতরেই তো থাকতে চাই। সো আমরা যেভাবে কন্টিনিউয়াস থিয়েটার সেক্টর তো আমাদের আছে, যেভাবে পিছিয়ে ওই জায়গাটা থেকেই আসলে উত্তরণ আমরা করে বাঁচতে চাই। এটা মানে স্বপ্নটা, এই স্বপ্নটা দেখে কিন্তু ইনভলভ হও, এবং এখন পর্যন্ত আমি আছি, মানে কি বলে যে থিয়েটার থেকে এক চুলো এখন পর্যন্ত সরিনি। সেটা আমি আমার ক্যারিয়ারটা এখন টেলিভিশন ফিল্মে অ্যাক্টিংটা হয়ে গেছে, বাট আমি আমার লক্ষ্যের জায়গা থেকে এখনো ছুটিনি বা ছুটতে পারিনি। এখানে একটু থামাই সেতু ভাই, এই জায়গাটায় আমাকে পলক ভাই জিজ্ঞাসা করতেছিল আজকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে, যে আপনার সম্বন্ধে জানার জন্য যে উনি কোন জায়গাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই প্রশ্নটা অলরেডি আপনাকে করেছে, আমি কিন্তু নির্দ্বিধায় ওনাকে বলে দিয়েছি যে উনি প্রথমেই বলবে থিয়েটার, কারণ আমাদের আত্মার জায়গাটাই থিয়েটার। ধন্যবাদ। এবং খালি তাই না, এই কথাটা শুনে আরো ভালো লাগলো যে মঞ্চকে একটা মায়ের কোলে থাকার মতো মনে হয়। এই যে বিষয়টা অসাধারণ লেগেছে আমার, খুব সুন্দর কথা, ওয়েল সেড, ভেরি গুড। আজকে যতটুকু হয়েছি, যতটুকু যা করছি, সে স্পেসটা আমাকে দিয়েছে মঞ্চ, অন্য কোনো জায়গা আমাকে দেয়নি। মঞ্চ আমাকে তৈরি করেছে, মঞ্চ আমাকে বড় করেছে। সেতুর সাথে আমি একটা যোগ করি। এই সেতু সেতু আমাদের ঠিকানা তো আসলে, হ্যাঁ শোনো, আমাদের ঠিকানা আসলে মঞ্চেই, যেটা হলো মা, এবং মঞ্চটাই হচ্ছে সবসময় জীবন্ত মাধ্যম হচ্ছে মঞ্চ। মঞ্চে আমরা যখন যদি পরপর দুটো শো করি, আগের শো আর পরের শো এক না, প্রতিবার সেটি বেঁচে ওঠে, প্রতিবার জেগে ওঠে। আমি যেমন ওই যে আজকে শো করলাম এবং আগামীকাল একই শো করলে তার মধ্যে কিন্তু 24 ঘন্টা চলে যাবে। তার মানে চরিত্রের বয়স, অভিজ্ঞতার বয়স, নাটকের বয়স এবং পুরো আবহাওয়াটা কিন্তু আর ওই দিনে থাকে না। তো এটা তো আর কোনো মাধ্যমে না, আর বাকি সবগুলো ডেড মিডিয়া, সিনেমা বা এটি সবগুলো ডেড মিডিয়া। তো আমরা তো বাঁচতে চাই, দম নিতে চাই, জীবিতই থাকতে চাই। তো জীবিত থাকতে হলে তো, ভালো থাকতে হলে তো মঞ্চেই লাগে, অবশ্যই মঞ্চেই। আর অভিনয় ভালো লেগেছে তো মঞ্চে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার এখানে মনে হয়, আমি আরেকটা ব্যাপার একটু শেয়ার করতে চাই, এটা মনে হয় সেতু ভাই আমি জানি না, এটা আমার দিক দিয়ে, কারণ আমি আসলে মঞ্চে অভিনয় থেকে মঞ্চের পিছনে কাজ বেশি করছি। আপনি জানেন যে মজার ব্যাপারটা কি স্যার জানেন, একটা মঞ্চে যখন অভিনেতা উঠে যায়, মঞ্চে ওঠার আগ পর্যন্ত কিন্তু সে ডিরেক্টরের আন্ডারে কাজ করতেছে, পরিচালক আন্ডারে কাজ করতেছে। যখনই সে মঞ্চে উঠে গেল, তখন কিন্তু সে আর ডিরেক্টরের আন্ডারে কাজ করতেছে না, সে সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ। এটা আমার একটা মানে ধারণা। আর ডিরেক্টর তখন জিম্মি। একটা অভিনেতার জন্য যে একটা মজার ব্যাপার, মানে তাহলে এইখানে তাহলে একটা পার্থক্য টেলিভিশন আর সিনেমাতে না, আপনার পাপেট শোর সাথে একটা পার্থক্য বলি, যে এখানে মঞ্চে উঠে গেলে তখন অভিনেতা বা অভিনেত্রী ওর মতো করে চলবে, কিন্তু পাপেটের কাছে কিন্তু না, ওকে নেপথ্যে কিন্তু সুতোই তাকে নাচাবে। না, আমি ওটা বলবো, এই কথা বলবো, এইটা যে আরো বেশি জীবন্ত এবং আরো বেশি হচ্ছে এটা যে কম্পোজিট কিভাবে হয়। কারণ হচ্ছে যে প্রতি মুহূর্তে ওই যে পাপেটটা কিন্তু দর্শকের সামনে দর্শক জীবন্ত হিসেবেই নেয়,
অতএব যিনি উপর থেকে বা নিচে থেকে বা পাশ থেকে চালায়, সে কিন্তু ওটাকে জীবন্ত করে তোলে কিন্তু। হ্যাঁ, যাতে এবং ওইটা তার ওই emotion তৎক্ষণাৎ ভিতরে ওটা যায়। নড়ে ওঠে। হ্যাঁ, ওইটা বরং ওইটা কি হয়, ওই যে উপরে যে চালায় সেই সত্তাটা তখন কিন্তু সে ক্রিয়েটর কিন্তু, এবং সে অলওয়েজ সে দর্শক, ক্রিয়েটর এবং হলো ডিরেক্টর একই সাথে। আপনারা দেখবেন এখন না, ইউটিউবে প্রচুর দেখা যায় বিভিন্ন দেশের ওই অভিনেতারা সারা কথা হ্যাঁ। পুরো দৃষ্টি কিন্তু ওইখানে। যেমন একজন অভিনেতার পুরো ভেতরটা হলো পুরো চরিত্রের কাছে, সে তাকাচ্ছে ওইদিকে কিন্তু সে চরিত্র আর তাকাচ্ছে, আমাদের দিয়ে আর ঠিক তাকাচ্ছে। আর ওখানেও ঠিকই কিন্তু ব্যাপারটা বলেছেন এই স্যার, ঘটে। ঠিকই বলেছেন যে একই মঞ্চের ভেতরে মানুষের সাথে বাঘ, ভাল্লুক, গাছ, গোচালি, হ্যাঁ, মানে কি না চলে আসে আর কি, কি যেটা না চলে হয়তো আসে। মঞ্চে, হ্যাঁ মঞ্চে হয়তো আর অনেক কোন, সময় সেই সীমাবদ্ধতা থাকে, কিন্তু এখানে ওই সীমাবদ্ধতাটা উতরিয়ে যায়। এইটাই বলে অসম্ভব, এইটাই যে বলি আমরা অসম্ভবের সম্ভবের শিল্পকলা। এই ইচ্ছা মতো আস- বাঘ ভালুক সহ অসাধারণ, মানুষদের আর কোনো অসাধারণ। জায়গাতে সম্ভব না। পলক ভাই, আমি আপনার কথার মাঝখানে একটা ধরি। মঞ্চে বলেন। মঞ্চ এমন একটা ম্যাজিক স্পেস যেখানটা আসলে সীমাবদ্ধতাটা কিন্তু সীমাবদ্ধতা না, না, সীমাবদ্ধতাটাই বরং আমাদের আরো অনেক রাস্তা খুলে দেয় একই জিনিস আরো নানান ভাবে করার জন্য। সো আমি কখনো মনে করি না যে মঞ্চ অনেক সীমাবদ্ধ জায়গা, বা এটা কোনো সীমাবদ্ধতা তৈরি করে, বা এটা কোনো ব্যারিয়ার তৈরি করে আমাদের কাজের ক্ষেত্রে। মানে একটা জিনিস কত ভাবে হতে পারে, না আসলে এক্সপেরিমেন্টটা। আমি 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 যেটা আমরা দর্শক হিসেবে যতটুকু বুঝি, আমি আমি এতটুকু বলবো যে না, সীমাবদ্ধতাকে আপনারা উতরিয়ে যাচ্ছেন। আর কারণ নাটকের তো আয়োজনে, সংযোজনে, প্রপসের সংযোজনে, প্রপসের অনেক উন্নয়ন ঘটেছে। কিন্তু আমি যেটা বলছি যে আমি একটা কুমির করলে কিন্তু কুমিরের ছবিটা থেকে যাচ্ছে, কিন্তু মানুষটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমি কুমিরই দেখছি। এই যে বিষয়টা, আমি সেই জায়গাটা থেকে কথাটা বলছি, যেটা স্যার যেটা বারবার মিন করতে যাচ্ছেন, ওই জায়গাটা শক্তিশালীটা একটু ডিফারেন্ট। কিন্তু এখানে একটা ঘোড়া যদি দেখায়, তো ঘোড়াটাকে একটা মানুষ কিন্তু ঢুকে নিয়ে বসে আছে, কিন্তু এখানে কিন্তু ঘোড়া ঘোড়া নিয়েই চলছে। এই যে একটা এবং চেঞ্জ, যে মানুষ সেই জায়গাটা। শেষ করছে ইয়ে পলক, এই হ্যাঁ, সেতু, ও আমাদের একই ফিল্ড তো। দাঁড়া, একটু লোকটা সম্বোধন করতে পারছি না, ওই কিছু মনে করো না। হ্যাঁ, সেটা হচ্ছে ইয়ে পলক, বিষয়টা হচ্ছে কি, এই যে একটু আগে যে গানটা করলেন বলেন আপনি না, স্যার। হ্যাঁ, বন্ধু এই তোমার সা- হ্যাঁ, হ্যাঁ, সাথীকে তো চিনে এইটা নিও। যখন গানটা, এটা তো একটা চলচ্চিত্র ছিল তাই না, হ্যাঁ, হ্যাঁ, চলচ্চিত্রের গান না, সেখানে তো হ্যাঁ, দৃশ্যায়ন হয়েছে তাই তো। কিন্তু আমরা এখন absolutely। যখন শুনলাম, আমরা কি খালি শুনলাম, না, আমরা কি দেখিনি কিছু, একটা হৃদয় স্পর্শ করেছে। আমরা দেখিনি কিছু কি, আমরা তো সাথে সাথে এই যে দেখাটা, তেমনি ভাবে হলো আমরা গল্প যখন পড়ি, কেন শরৎচন্দ্রকে বলা হয় ইয়ে, এই কি বলে, এই কথা, এই আহ, ওনাকে আমরা কি জানি বলি, কথা শিল্পী, কথা শিল্পী, কথা শিল্পী কথা মানে সাহিত্যিক, কি, কথা সাহিত্যিক তো, কিন্তু শিল্পী। যে দেবদাস শিল্পী, আমরা কে কথা পড়ি না শিল্পী। এখানে, আপনারা কি কেউ পড়েন নাই, আমরা তো, আমাদের তো সেই জেনারেশনে সেটা পড়ে কে না Absolutely, কাঁদেনি, কে পড়েছি। না নিজেদের মধ্যে ওরকম ভাবিনি। কেন হয়েছে, ওর মধ্য থেকে যে ছবিটা, তাতে অভিনয় কিন্তু, এই যে কেউ ওই যে কাপকাও সে হয় না, কেউ আপনার ম্যাকবেথও হয় না, কেউ আপনার ওই যে রবীন্দ্রনাথের নন্দিনী হয় না, কিন্তু হয় কিভাবে, নন্দিনীটাকে কিন্তু দর্শকের সামনে কিন্তু, যে উনি যে একবার নন্দিনী হয়ে গেলে তো জীবনে আর কোন চরিত্রে অভিনয় করতে পারবে না তাই না, যে হুম, বা হুম, ম্যাকবেথ হয়ে গেলে সে আর কোন চরিত্রে অভিনয় করতে পারবে কোনোদিন। হ্যাঁ, এই যে মেক বিলিভ করা, অর্থাৎ দর্শককে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু ইমাজিনেশনটা, এই যে অর্থাৎ কথার মধ্য দিয়ে, আঙ্গিকের মধ্য দিয়ে কিন্তু দর্শকের পৌঁছানো, সেটা আরো অনেক বড়। আর আমাদের পাপেটের যে বিষয়টা, হ্যাঁ, ঘোড়ায় দেখছি, বাঘ ভালুকে দেখছি, আমাদের কিন্তু বুঝতে হবে এই টার্গেট কিন্তু আবার কারা। এখানে আমরা আবার বলি, আমাদের পাপেটের কিন্তু মূল টার্গেট, এই যে কার্টুনের তো এর আত্মীয় স্বজন, ওটা মূল হুম, টার্গেট হুম। ছোটরা তো। তো ছোটদের হলো ইমাজিনেশনটাকে, ছোটদের মনের মধ্যে, আমরা যেটা যেমন বলি, পুতুল নাট্যের পুতুল হলো শিশুর কল্প রাজ্যের বাসিন্দা এরা। ওই যে তখন যে আমরা কুজুবুড়ি বললাম, কুজুবুড়ি কোথায় আছে, কুজুবুড়ি তো মনে। তারপরে দেখতে কেমন হতে পারে, তো বাচ্চাদের ওই ভিজুয়াল ব্যাপারগুলোকে আর একটু ছড়িয়ে দেওয়ার জন্য, আবার হলো মানুষ গঠনের জন্য, ওই যে এর মধ্যে দিয়ে ভালুকটা এইরকম বা বাঘটা এরকম দেখতে, তার মধ্যে একটা ইমাজিনেশনটা সামনে থেকে চলে আসছে। তো
ওদের জন্য। হুম। কিন্তু বড়দের কিন্তু অতটা, বড়রা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে দূরও এটার চোখ নড়ে না, এটার মুখ নড়ে না, তারপরে হাত জ্বলি কেমন কেমন, কিন্তু এনজয় করে কিন্তু ছোটরা। ছোট, আবার হ্যাঁ। মঞ্চের নাটক কিন্তু আবার বড়রা বেশি এনজয় করে। মানে বুঝতে হবে যে মিডিয়ার তাদের নিজস্ব কিছু, এই যে আপনি যে গানটা গাইলেন, আমাদের বয়সীদের আমাদের যতটা টাচ করবে, একটা শিশু কি কতটা টাচ করবে? না, কিন্তু তা তার করবে মানে তো এই, হ্যাঁ যাই হোক, এই সরি, এই সেতু জানি কি বলছিল, আমি আবার মাঝখান থেকে ঢুকে যাচ্ছি। এগুলো একটা বদ অভ্যাস আর কি আমাদের। আমি, আমার মনে হয় যে সেতু ভাই যেটা বলতে চেয়েছে, আমি একটু ধরায় দিই সেতু ভাইকে, যে আমরা থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র তিনটার জায়গাতেই আমরা কাজ করি, অভিনেতা, ডিরেক্টর বা পিছনে বলেন সামনে বলেন মঞ্চের সবাই। কিন্তু আসলে কি আমরা এটাকে পেশা হিসেবে নিতে পারতেছি বা নেওয়া সম্ভব? আমার মনে হয় সেতু ভাই এটা নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলেন। রাইট ভাই, মানে আমি দেখতে চাই, আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই যে বাংলাদেশে অন্যান্য দেশে থিয়েটার কোম্পানি যেভাবে তৈরি হচ্ছে, বাংলাদেশেও সেরকম কোম্পানি তৈরি হচ্ছে। এবং বলছি না যে সবার পক্ষে সম্ভব, সব কোনো দেশেই মানে প্রতিটা মানুষই যে থিয়েটার করে, মানে যারা থিয়েটার ওয়ার্কার বা থিয়েটার অ্যাক্টিভিস্ট তারা প্রত্যেকে যে থিয়েটার করে সার্ভাইভ করছে আমি সেটা বলছি না, বাট একটা জনগোষ্ঠী তো করছে। আমাদের কিন্তু সেই স্পেসটাও নেই। সেই স্পেসটা আমার কাছে মনে হয় যে এখানে প্রচুর স্কোপ আছে, এখনো এখনো স্কোপ আছে এই জায়গাটাকে প্রফেশনালি তুলে ধরার। আমরা আমাদের কোয়ালিটি ডেভেলপ করছি না, আমরা আমাদের আহ, মানে ওইভাবে আমরা আমাদেরকে প্রেজেন্ট করছি না কারো কাছে, সেটা কর্পোরেট হাউস হোক, সেটা গভর্নমেন্ট হোক। আমরা সেটা আপনাকে আমি একটা কথা বলি, শুধু সম্প্রসারণের ক্ষেত্রে সত্যিকারী কথা আমাদের দৈন্যতা আছে। আমরা মঞ্চগুলো কি ঠিক মতো পেয়েছি? আমরা ঘুরে ফিরে তো ওই আপনার হলো শিল্পকলা একাডেমির একটা মঞ্চ বা দুটো মঞ্চ, আর হলো মহিলা সমিতির মঞ্চ, এর মধ্যেই ঘোরাফেরা করছে। আমরা তো সম্প্রসারণটা কোথায় হচ্ছে? মানে প্রফেশনালি গেলে পারে, তাহলে তো তার একটা সম্প্রসারণও দরকার। মঞ্চেরও সীমাবদ্ধতা কি আছে না? না, এখানে এটা আমরা একদম করতে পারি, তাহলে ধরেন আমাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশনও আলটিমেটলি। আমি বলছি যে একটা জায়গা থেকে তো স্টার্টটা করতে হবে। এখন ধরেন যে আমরাই তো এগুলোকে গভর্নমেন্টের কাছে নিচ্ছি বা কর্পোরেট হাউসের কাছে নিচ্ছি, কিন্তু আমরা কি ভাবে প্রেজেন্ট করছি না? এটা আমার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। যাই হোক, একটা কথা বলার লোভ সামলাতে পারছি না সেতু ভাই, সেটা হলো যে COVID-19 কিভাবে এফেক্ট করলো, যেহেতু আমরা এরকম একটা মহামারীর ভেতর দিয়ে যাচ্ছি, একটা এই সেগমেন্টের ভিতর দিয়ে, এটা এটা কিভাবে এফেক্ট করেছে? আমি অনেকদিন নাটকপাড়া যেতে পারিনি দুর্ভাগ্যবশত। এখন কিভাবে এটাকে মোকাবেলা করা হচ্ছে? এখন মোকাবেলা করা হচ্ছে কি, এখন টুকটাক করে শুরু হয়েছে, খুবই লিমিটেড, খুবই স্বল্প আকারে। প্রতি শুক্রবার শনিবার শো হচ্ছে, বা কেউ চাইলে মহিলা সমিতিতে খুবই অল্প অডিয়েন্স নিয়ে শো করছে। বাট এখনো আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না যে এখনই শো করতে হবে, বা থিয়েটার এই আরো একটা বছর যদি কাজ না হয় থিয়েটার বন্ধ হয়ে যাবে বা থিয়েটার এক্সিস্ট করবে না। না, এটা না। আমার কাছে মনে হয় যে এই সময়টা আমরা অন্যান্য সময় অনেক ব্যস্ত থাকি, অনেক কিছু করি, কিন্তু এই সময়টা খুব একটা প্রপার সময় ছিল আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য। আমি যে ওই ছোট ভাইয়ের ব্যাপারে আমি যে একটা বিরতি অটোমেটিক্যালি পাওয়া হয়ে গেছে আর কি। এক্স্যাক্টলি, এবং লম্বা একটা বিরতি। আমি ভাইয়ের ব্যাপারে যেটা বলছিলাম যে আরেকটা ছোট ভাই তো আমাদের আসবে না, কিন্তু সেই জায়গাটা পূরণ করার মতো আমরা কি তৈরি হয়েছি? আমরা তো তৈরি হইনি। হুমায়ুন ফরিদির মতো, হুমায়ুন ফরিদি হতে হবে, নট দ্যাট। আমি বলছি যে তার মতো একজন শক্তিমান অভিনেতা আমরা আর একটা কি পেয়েছি? আমাদের জেনারেশনে কি আছে, বা তার পরের জেনারেশনে কি তৈরি হয়েছে? একটা গ্যাপ পড়ে যায়। আরেকটা ব্যাপার সেতু ভাই, আমি আরেকটা ব্যাপার আপনার কাছে একটু জানতে চাবো, কারণ আমি অনেকদিন যাবো দেশের বাইরে, প্রায় 17 বছর। 17 বছর আগে আমি 10 বছর একটানা মিডিয়াতে কাজ করছি, সবগুলি চ্যানেলই। তখন চ্যানেল ছিল মাত্র 3টা, বিটিভি, চ্যানেল আই, এটিএন বাংলা, আর 2-1টা মাত্র আসা শুরু করছে।
আমাদের একটা মানে আশা ছিল যে আরো চ্যানেল হইলে হয়তো আমরা শিল্পীরা আরো ভালো কাজ পাবো, আমরা আরো ভালো থাকবো, আমাদের কোনো টেনশন থাকবে না। কিন্তু বর্তমানে আমি যতটুকু জানি যে 50-এর উপরে চ্যানেল আসছে, সেই ক্ষেত্রে কি আপনারা ভালো আছেন? না, কারণ এখন অভিনয়টা নাম্বার ওয়ান, অভিনয়টা খুব সহজ হয়ে গেছে, যে কেউ অভিনেতা হতে পারে। আপনি ভালো ফুটবল খেলতেন, আপনি অবসরে গেছেন, আপনি ভালো অভিনেতা। আপনি ভালো গান গাইতেন, আপনি এখন হয়তো গানের মার্কেট খারাপ, বাট আপনি বিখ্যাত যেহেতু আপনি ভালো অভিনেতা। আপনি ক্রিকেট খেলতেন, আপনি ভালো অভিনেতা। এখন মানে সিচুয়েশনটা এমন দাঁড়িয়েছে, এনিওয়ান ক্যান বি অ্যান অ্যাক্টর। সো মানে Is that যে একটা অস্থিরতা চলছে আসলে is it that the development of the technology that has affected this way or other way the your meaning? না, যে এই যে সকলেই অভিনেতা ক্ষেত্রে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য? না না, টেকনোলজি বা অন্য ইয়ে এখানে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমরা জিনিসটাকে আসলে কোন জায়গায় নিতে চাচ্ছি সেই প্ল্যানটা আমাদের কাছে নাই। আমরা খুব মানে শর্টকাট, গোলটা নাই, ভিশনটা নাই, মিশনটা নাই, হ্যাঁ, অবজেক্টিভটা নাই। ইটস এ ভেরি আমরা যেটা পেইনফুল। এর মানে সেতু ভাই তাহলে বলতে হয় যে আমরাই ভালো ছিলাম, আমার মনে হয় অনেকটা। অবশ্যই অবশ্যই কারণ তখনকার আমলে মানে মনে হয়েছে যে এরকম যে তখনকার সেতুর কথা যদি বলি, যে রাস্তা দিয়ে একটা রিক্সা দিয়ে যখন যাচ্ছে, ওই যে সেতু ভাই যাচ্ছে। আজকে কিন্তু অনেকটা এই শব্দটা কিন্তু এখন আর শোনা যায় না, কারণ এরকম অনেক সেতু টেলিভিশনে দেখা যাচ্ছে, ওই সেতুদের মাঝখানে আসল সেতু হারিয়ে গেল। নাই। যে লোকটা আপনার মঞ্চে দিনের পর দিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আজকে সেতু জায়গাটা দখল করে নিছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু আসলে কি বলবো, এটা আসলে ভাবে বলাটা ঠিক হবে কিনা জানি না, যে কিছু কি বলবো, যে যেটা সেতু ভাই বলছে সবাই অভিনেতা, আর সবাই অভিনেতার মাঝখানে আসল অভিনেতাগুলি কোথায় চলে গেল? এবং এই জন্যই কিন্তু আমরা ওই গ্যাপগুলি মানে আমি বলি সারল ভাই উনি ঠিকই বলেছেন। আমাদের যেমন আমরা যারা কবিতা লিখছি দীর্ঘদিন ধরে, এখন সকলেই কবি। আমি এমনি তো বাঙালি কবি আর গায়ক, তারপরে এখন সকলেই কবি হয়ে গেছে। সকলেই লিখছি, সকলেই স্ট্যাটাস দিচ্ছি, পোস্ট করছি, সকলেই আমরা লাইক কমেন্টস এর জন্য হন্যে হয়ে ঘুরছি। আমি এটা নিয়ে লিখেছি, খুব দুর্ভাগ্য বিষয় তো যে আমরা এই জিনিসগুলো এত হন্যে, হ্যাঁ, এটা কি ঠিক না? এটা কি বলবো, আর এটা কিভাবে কন্ট্রোল করা যায় আমি তো বুঝতে পারছি। যাই হোক, আমরা আর তর্কে যাব না, কারণ এই তর্কের কোনো শেষ নাই। আমি জানি সত্যি সেতু ভাই আমার সাথে একমত, কারণ আসলে আমরা যারা শিল্পী, আমরা সবাইকে বলি আমরা খুব গরিব মানুষ। কোন দিক দিয়ে করে সেটা আমি বলবো না। আমরা আর্থিক ব্যাপারটা বলতে চাচ্ছি না, আমি আর্থিক ব্যাপারে কথা বলবো না, আমরা সব দিক দিয়েই গরিব। কারণ আমরা আমাদের আসলে মনের যে খোরাক, আমি মনে করি আমার যে খাদ্যটা এই মনের মধ্যে আছে, সেটা আমি আসলে কাউকে সেভাবে দিতে পারছি না, মানে খাবারটা পরিবেশন করতে পারতেছি না। এর অনেকগুলি কারণ আছে, যেটা নিয়ে আমি সামনের দিকে যাচ্ছি না। পরিবেশগত কারণ আছে, মানুষের মনটা আসলে সেভাবে উন্নতি হয় নাই। আমরা যেভাবে থিয়েটারটাকে উন্নত মানে দেখার আশা করেছিলাম, এস এম সুলেমান ভাই বা আজকে আলী জাকের ভাইয়ের কথা যদি বলেন, হুমায়ুন ভাইয়ের কথা যদি বলেন, যারা চলে গেছে, তারা যেভাবে এই স্বপ্নটা দেখেছিল যে মঞ্চ নাটক, এই মঞ্চের অভিনেতাগুলি মানে একটা উজ্জ্বল তারকা, যে মানে সে যে কোনো একটা চ্যানেলে গেলে কে আসছে, হ্যাঁ সেতু ভাই আসছে, যে এই যে একটা ব্যাপার আমরা আশা করছিলাম, সেটা হয় না। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমি মনে করি। আমি জানি না সেতু ভাই আমার সাথে একমত কিনা, যদিও আমি দেশের বাইরে, কিন্তু আমি কিন্তু 1 সেকেন্ড বা 1 মিনিটের জন্য থিয়েটারের বাইরের লোক না। কারণ এটা সেতু ভাই আশা করি যে আমার সাথে একমত হবেন। আমি থিয়েটার আর্টিস্টের সাথে আপনারা একটু খেয়াল করে দেখেন, হারুন স্যার আরো ভালোভাবে বলতে পারবে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এসব জায়গা থেকে কালচারাল যে অ্যাক্টিভিটিস গুলো অনেকগুলো বছর কিন্তু মোটামুটি বন্ধই হয়ে গেছে। সো আমরা যেভাবে একটা গ্রুমিং পেতাম আমাদের স্কুলগুলোয় বা আমাদের পরিবারগুলোয়, এখন এই জিনিসগুলো এতটাই নিষিদ্ধ, একটা নিষিদ্ধ জিনিস হয়ে যাওয়ায় আমাদের কিন্তু পরের জেনারেশনটা, দে আর ভেরি মাচ ডিসকানেক্টেড ফ্রম অল দিস থিংস, all this creativity, all this performance. যাই হোক আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি।
যে আসলে ধন্যবাদ দিব না, কারণ ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নাই। যে প্রপার ডেভেলপমেন্ট না করতে পারি কিন্তু আমার ওইটাই যে আসলে আমি- যেটা আমি একটু বিদায় নিতে চাই। হ্যাঁ হ্যাঁ সেতু ভাই, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি যে আমরা আসলেই অত্যন্ত আনন্দিত যে আজকে আপনার প্রফেশনাল কাজের মাঝখানেও আমাদেরকে অনেকটা সময় দিয়েছে। সময় দিয়েছে। এজন্য আমাকে উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমি আশা করব যে আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আপনি বিদায় নিতে পারেন আমাদের কাছ থেকে, তারপরে আমরা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সরোয়ার ভাই আপনাকে ধন্যবাদ, পলক ভাই খুশি হলাম। আর স্যার দেখতে চাই খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, ইসলাম। ধন্যবাদ সেতু ভাই, উনি ওনার কাজের ফাঁকে আমাদের সাথে অনেকক্ষণ সময় কাটালেন। এখন আমরা অনুষ্ঠানে প্রায় একদম শেষ মুহূর্তে চলে আসছি পলক ভাই, আর মনে বেশি কথা বলা যাবে না। আমরা স্যারের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আমি একটু বলি যে স্যারের প্রতি আমি কেন ভক্ত, স্যারের সাংঘাতিক ভক্ত আমি, স্যার জানে। সেটা হলো যে কুজো বুড়ি ওনার একটা প্রোডাকশন, এটা আমি উৎসব টেলিফিল্ম থেকে ছেড়েছি অলরেডি ইউটিউব চ্যানেলে, ওনার অনুমতি নিয়ে। এই কুজো বুড়িটা যখন উনি ছাড়লো, আমি কুজো বুড়ি দেখি নাই। আমি কি দেখেছি জানেন, যে কুজো বুড়ির উল্টা দিকে যে দর্শকগুলি বসা ছিল, আমি আশ্চর্য হয়ে গেছি যে এই কুজো বুড়ি মানে এই পাপেট বলেন, পুতুল নাচ বলেন বা পুতুল নাট্য বলেন, যেটাই বলেন না কেন, যে এই স্যার এই কুজো বুড়িটাকে এমন ভাবে পরিবেশন করছে যে এই দর্শক দেখে আমি অবাক হয়ে গেছি। এবং সাথে সাথে আমি স্যারকে টেলিফোন করছি, স্যার আমি এটা কি দেখলাম, স্যারের মনে আছে কিনা আমি জানি না। আমি স্যারকে বললাম যে স্যার আমি এটা কি দেখলাম, স্যার আমি অবাক। তা আমি আশা করি স্যারের দীর্ঘায়ু কামনা করি, স্যার আরো অনেক বছর বেঁচে থাকেন, এই পুতুল নাট্যটাকে অন্তত একটা জায়গায় দাঁড় করে দিয়ে যান, যাতে আমাদের কি বলবো, যে বড়দের সাথে সাথে বাচ্চারা বিশেষ করে যাদের একটা বিনোদনের বিশাল একটা জায়গা, আমি মনে করি যে এই জায়গাটা যাতে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা খুব মজা ভাবে নিতে পারে। তো স্যার আমি আশা করব যে আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নেবেন। তারপর আমরা আজকে অনুষ্ঠান শেষ করব পলক ভাইয়ের একটা গান দিয়ে, মানুষ মানুষের জন্য। যে পলক ভাই আপনি তৈরি হন, এই ফাঁকে আমরা স্যারের কাছ থেকে বিদায় শুনবো দর্শকের কাছ থেকে। তা স্যার আপনার ইয়েতে মিট আছে, এটা ইয়ে করে নেন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা না, আমি আবার দোকান যত বড় করেছিলাম এখন গুছানোর তো হয় না, দর্শক যারা শুনেছে তারা তো একটা মাঝখানে পড়ে গেল। আমি 1 মিনিটে একটু খালি বলে নিই যেটা বলছিলেন সারোয়ার ভাই। ইতিমধ্যে কয়েকটা কাজ আমাদের অগ্রসর হচ্ছে। একটা আমরা করতে পেরেছি এই সংকটকালে, মানে সংস্কৃতির শিশুরা যে সমস্যা, এর মধ্যে কিন্তু এই কাজটা করাতে পেরেছি। বাংলাদেশের কি একটা সমস্যা হচ্ছে একটু সাউন্ডে, বাংলাদেশের পটনাট্য শিল্পের উন্নয়ন নীতিমালায় এইটা বলে একদম রাষ্ট্রীয়ভাবে সরকারি একদম প্রেসিডেন্টের অনুমোদন স্বাক্ষর দিয়েই কিন্তু একটা নীতিমালা, যেমন যাত্রা যেমন নীতিমালা তৈরি হয়েছে, এই নীতিমালা ফলশ্রুতিতে যে বিষয়টা হচ্ছে, আমাদের কিছু দরজা, আমরা কিন্তু সরকারি সাপোর্ট গুলো বিভিন্ন জায়গায়, কারণ আমাদের তো নানা জায়গায় তো এতে করতে হয়। এখন আমি যেমন একটা চেষ্টায় আছি, এবং আমাদের ইউনিভার্সিটির এবং আমাদের কমিটির যারা আছে তারাও কিন্তু একটা ইনস্টিটিউট তৈরি করা, আমার যে পুতুল নাট্যের উন্নয়নের এবং রিসার্চের জন্য ইনস্টিটিউট, যেখানে বিভিন্ন মেয়াদের বিভিন্ন বয়সের যারা উৎসাহী তাদেরকে পুতুল নাট্য বানানো, শুধুমাত্র সুতা পুতুল না, যত রকমের আছে এবং এর যে কৌশলগুলো আছে সেইটাই প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, এইটি একটি বিষয়। আর ইতিমধ্যে কিছু বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন, ঢাকায় অন্তত আরো কয়েকটি দল বেশ সচল হয়েছে, সজীব হয়েছে, গত 2-3 বছরে নিয়মিত শো করছে এবং বিভিন্ন মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমি যেমন বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্রটা এখানে করেছি, যথেষ্ট সহযোগিতা, এই যে ঘরটা পেয়েছে এটা ইউনিভার্সিটি আমাদের এই মানে এর সুযোগটা দিয়েছে, যেই জন্য আমি খুবই কৃতজ্ঞ। তারপরে হচ্ছে যেটা আমাদের এই ইয়েগুলোতে, আমি যেমন ইতিমধ্যে 75টা স্টেজ শো করেছি, 75টা স্টেজে প্রায় 12টা গল্পের, এই কুচুবুড়ি ছাড়াও আরো অনেকগুলো গল্প, এই 75, সেই জায়গা থেকে
অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু হচ্ছে 2016 সালের 8ই জানুয়ারির পর থেকে, মানে খুব অল্প সময়ের মধ্যে। তো এর পাশাপাশি যেটা এখন যে কাজটা করতে চাইছি, প্রাইমারি এবং প্রি প্রাইমারি লেভেলে স্কুলে এই পুতুল নাটকের মাধ্যমে, পুতুলের মাধ্যমে হচ্ছে যে শিশুদের হলো শিক্ষায় আগ্রহী করে, যে শিক্ষাটা যেমন হলো আনন্দময় হয় এবং শিক্ষাটা যেমন মজার হয়। এই কাজটি, এটা পৃথিবীর নানা দেশে আছে, আমাদের এখানে এই কাজগুলি একটু একটু। এবং আমাদের জন্য খুশির খবর হচ্ছে একটি, যে বর্তমানে যে নতুন একটি শিক্ষা নীতির মালা, যেটা 2011 থেকে 21 থেকে শুরু হওয়ার কথা ছিল, কোভিড-19 এর কারণে 2022-এ চলে যাচ্ছে। সেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত শিল্পকলা বলে একটি নতুন বিষয় তৈরি হচ্ছে, যেখানে আপনার চিত্রকলা, সঙ্গীত, নৃত্য এবং নাটক, এই বিষয়গুলো এখন কিন্তু উদ্যোগ। এখন একটা ব্যাপার হচ্ছে কি, আপনার যে আলোচনাগুলি করছিলেন, আপনারা খালি একপাক্ষী বললে হবে না, সমস্যাগুলি যে আরো কত গভীরে। হ্যাঁ, ছোট্ট খালি একটা কথা বলি, আমাদের যারা সারা জীবন অভিনয় কাটিয়েছেন, অভিনয় শেষে বসে এসে ওনারা এখন ঘরে ঢুকে একেবারে হিজাব টিজাব পরে, কিন্তু খেয়াল করেন তাদের সন্তানরা কে কিন্তু এই আমাদের কিন্তু উত্তরসূরি, এই যে খুব বিখ্যাত বিখ্যাত বড় বড় শিল্পীরা, অনেকে কজনের তাদের এই যে পরম্পরা তৈরি হচ্ছে। অথচ পাশের দেশে দেখে এক কাপুর পরিবারের কতগুলো পরিবার, কয় জেনারেশন তারা করছে। অর্থাৎ করবে কে? খালি সরকার সরকার বললে তো হবে না। আমার যেমন একটা খুব কষ্ট আছে, আমাদের দেশের 1 নম্বর যিনি নায়ক এবং সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় ছিলেন, তিনি যখন রাজুকের কাছ থেকে একটা প্লট বরাদ্দ নিয়েছেন, আমি আজমপুর স্কুলের ছাত্র বলে কথাটা বলতে পারছি, সেখানে কিন্তু তাকে এমন একটি বড় প্লট দেওয়া হয়েছে সিনেমা হল করবেন বলে, তিনি সেখানে করেছেন গার্মেন্টস। আমাদের অধিকাংশ বড় বড় অভিনেতারা কিন্তু শিল্পীরা হচ্ছে কেউ গার্মেন্টস, কেউ হচ্ছে আপনার এই যে খাবারের দোকান, কাপড়ের দোকান, এই এই ব্যবসার দিকে যাচ্ছে। এবং একজন নায়ক মারা যাওয়ার পরে তো একবার দেখুন তার সন্তান তার তার সাথে বন্ধুরা জানতো না তার বাবা যে অভিনয় করে, কারণ হলে সে ভালোভাবে এটা করতো না। আবার আমাদের সন্তানদের প্রত্যেকেই আমরা এত বেশি তাদের ভবিষ্যৎ ভাবি, তাদের হলো ইংলিশ মিডিয়ামে পড়িয়ে এবং বিদেশে পাঠিয়ে দিই, তাই বাবা মার ইয়েগুলো পর্যন্ত, কাজগুলি পর্যন্ত তারা দেখার সুযোগ পায় না। তাদের টোটাল মিলে হচ্ছে এমন ভাবে তৈরি করছে যে সে টেলিভিশনের বা এই যে মঞ্চে নাটক কে নিয়ে একটা শিশু কিশোর, সে তো একা যেতে পারে না, তো তার অভিভাবক যদি না যায় তাহলে সে কি করে যাবে? এবং একজন 1.5, 2 লাখ 3 লাখ টাকা দামের চাকরি করে এবং হলো তার বেডরুমে পর্যন্ত ল্যাপটপ দিয়ে সে কাজগুলি করে। আমি আজকাল বলি তো, এবং আমি দেখেছি এরকম, আমার এক কলিগের ভাইয়ের বিয়েতে গিয়েছি, তার রিসেপশন, তার হলো বৌভাত, সে কথা বলছে সাথে একটা ল্যাপটপ, একটা ফোন কোম্পানিতে চাকরি করে, সে ল্যাপটপ হ্যাঁ হ্যাঁ আরে করছে, মানে ওখানে বসেও কিন্তু সে হচ্ছে অফিসের কাজ করছে। তা আমি এখন বলি যে বাসর ঘরও তো এখন গোপন না, এবং সেটা কারণ ওখানে অন্তত মিনিমাম দুটো ফোন তো বাসর ঘরে থাকে। অতএব সব মিলিয়ে কিন্তু মার্কেট হলো এইরকম। আর আরেকটা যে বলছেন, কেউ যদি মনে করে এগুলো পুতুল না, এগুলো তো মূর্তি, এই সংখ্যাটাই এবং তাদের জোরটাই যে অনেক বেশি, এটা তো আমরা ভুলে যাচ্ছি, তাই না? তার ফলে থিয়েটারে এই কাজগুলি একটা লেবাস লাগানো হয়েছে, এই ধর্মে নিষেধ, গান বাজনা করা যাবে না, এগুলি যে ধীরে 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 কি মহামারী আকারে তৈরি হচ্ছে। হ্যাঁ, শেষে ছোট্ট একটি উদাহরণ দেই, একটি কথা বলি। আমাদের এক ইউনিভার্সিটির এক শিক্ষক, উনি সনাতন ধর্মের কথা বলে, তা আমি জিজ্ঞেস, হেই ফোন করবে, কি কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। তুমি কি মুসলমান হয়েছো নাকি? হ্যাঁ, না সবাই বলে এরকম। এইটা ভাবতে হবে কেন তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো কাজেই সারোয়ার ভাই বা ওই যে পলক, যে কথাগুলো আমরা বলছি না, এই কথার পেছনে কিন্তু অনেকগুলো আছে। পৃথিবীর কোথাও শুধু সরকারি ইয়ে দিয়ে, কিন্তু অনুদান দিয়ে বা সরকারি সুযোগ সুবিধা দিয়ে শিল্প সাহিত্য হয় না, বরং শিল্প সাহিত্য সবসময় অ্যান্টি স্টাবলিশমেন্টেই থাকে। তা আমাদের এখানে কেউ ব্যক্তিগতভাবে, এই যে সিনেমা হলগুলো ব্যক্তি মালিক, সিনেমাগুলি সব উঠে যাচ্ছে, সব বড় বড় ব্যবসার দিকে চলে যাচ্ছে, সিনেমাই তো নাই। হ্যাঁ, তো এই সব সামগ্রিকভাবে ব্যাপারগুলি ভাবতে হবে। তো আমাদের পুতুল নাটক দিয়ে শেষ করি এই যে একটাই কথা বলি, পুতুল নাচ বলে কি আমাদের নাচের যারা শিল্পী রাখছে, এখানে কোনো আঙ্গিক আছে, কোনো নাচ কি আছে এরকম যে পুতুল নাচ? এখন পুতুলের মতো এরকম করে হাতে এখন নাচায়, কিন্তু নাচ বলে তো কিছু নাই। সারা জীবন পুতুল অভিনয় করেছে,
কিন্তু নৃত্যমূলক এরকম এরকম করে করেছে বলে তাকে পুতুল নাচ বলা হতো, কিন্তু তাদেরকে দিয়ে গল্পই বলানো হতো। এটা পৃথিবীর সব দেশেই আছে এবং এটা অনেক শক্তিশালী একটি মাধ্যম। তো আমাদের এখানেও এই যে বললাম না, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা এখন পর্যন্ত যতদূর যাচ্ছি, আমার খুব স্বপ্ন আমাদের দেশের স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিশুরা হচ্ছে পুতুল নিয়ে লেখাপড়া করবে, পুতুলের চরিত্র, ওই কুচুবুড়ির মতো যে গল্প তারা পড়াচ্ছে দেখাটার মধ্যে বেশি আসবে। হ্যাঁ, আর হচ্ছে যে মিনা তো আছে স্যার, মিনা তো একটা সংযোজন আছে, মিনার ওটা একটা সমস্যা আছে না, মিনাকে এখানে টানবেন না। মিনার ভাষাগুলো আপনারা খেয়াল করবেন, ওইটা আমাদের বাংলাদেশের ভাষা না। আর মিনা ওই কার্টুন যেভাবে করা আছে সেই জন্য কি সেতু ঠিক বলিনি? হ্যাঁ, মিনা যে ভাষায় কথা বলে ওটা কি বাংলা আমাদের ভাষা না, ওটার অ্যাকসেন্ট গুলো বাংলাদেশের অ্যাকসেন্ট গুলো আমাদের না। ওইটা বুঝতে হবে, ওটা বিজ্ঞাপন, ওটা প্রচার, ওটা কোনো শিল্প নয়। আপনারা আরেকটা জায়গায় ভুল করেছেন, একটু আগে আলোচনায় টেলিভিশনের কথা বলছেন। এই টেলিভিশন কি শিল্প মাধ্যম? টেলিভিশন কি শিল্প মাধ্যম? কোনোদিন ছিল না। এটা হবে বলেন কেন ওখানে আশা করছেন? ওটা বাণিজ্য। ওই টেলিভিশনের মধ্যে পৃথিবীর সবকিছু দেখা যায় এখন। তো ওই লোকরা ব্যবসা করার জন্য ওইটা করেছে, আপনারা কেন ওখানে ওটা আশা করেন? এটা তো ঠিক না। এখন যেমন সংবাদ হচ্ছে সবচেয়ে ব্যবসার একটা ওর মাধ্যম, যে এবং কারা এটার মালিকগুলি হচ্ছে, তাদের এত ঠেকা পড়েছে যে ওরা আমাদেরকে শিল্পীদেরকে পয়সা দিয়ে লোককে বিনোদন দেবে। কেন এই চিন্তাটাই ঠিক না। ওই টেলিভিশন নিয়ে আমাদের কথা বলাই ঠিক না। ওরা যতটুকু করে আমাদের জন্য ঠিকই করে বলতে গেলে সেরকম। ওরা সেখানে বাণিজ্য না হলে একজন শিল্পীকে টাকা দেবে, একজন কর্মচারীকে টাকা দেবে। আমি এইভাবে বলি ছাত্রদের যে তোমাকে একজন 30,000 টাকা যে বেতন দেবে, তোমাকে 60,000 টাকার কাজ না হলে কেন? মানে টিআরপি এক্সেলেন্ট করতে হবে। ওই যে বাণিজ্য, এই যে পশ্চিমবঙ্গের ওই যে ইন্ডিয়ার যে টিআরপি দেখে ওই যে ডেকোরেশন, কেন তাদের তো ওখানে প্রতিটা সেকেন্ডের ফ্র্যাকশনের মধ্যে টাকা, তাই না? ওরা কি কার জন্য ওরা পুরো তাহলে এই জন্য আমি বলি যে অসংখ্য ধন্যবাদ স্যার, মানে অসংখ্য, মানে তারপরেও আমরা খাট্টা মিঠা, কিন্তু পুতুল নাটক কিন্তু অন্তত খাট্টা মিঠা 109টা পর্ব অলরেডি আমরা করে ফেলেছি, মানুষকে দেখিয়েছি। অন্তত দুরন্ত টিভিকে এই জন্য আমি তো ধন্যবাদ দেই, শিশুদের মাধ্যমে আমাদের এই ট্র্যাডিশনাল এইটাকে নিয়েছে। খাট্টা মিঠাটা কি ইউটিউবে আছে স্যার? এটা না, ওরা ইউটিউবে দেয়নি এখনো, কারণ ওদের নিচেতে এটা চালাচ্ছে এখনো শুক্র শনিবার ছাড়া প্রতিদিন। ওখানে কি বাণিজ্য আছে নাকি? আবার ও বাণিজ্য ওরা কেন দেখাচ্ছে? চ্যানেল চলবে কি করে? তো আমাকে পয়সা দিচ্ছে না, ওরা খরচ দিচ্ছে না, তো বাণিজ্য না হলে তো ওরা ওখান থেকে ওরা না হলে আচ্ছা কেন চ্যানেলটা চালাবে আপনারা বলেন তো? কি টাকাটা পড়েছে সেটাই স্যার। না ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এসো উৎসবের আড্ডায়, এটা উৎসব টেলিফিল্মের একটি নিয়মিত আয়োজন। প্রতি শুক্রবার রাত 9টায় বাংলাদেশ সময়, ভারতের সময় 8:30, এবং আমেরিকার 7টা। আমরা সবসময় এটা প্রচার করি আপনাদের সাথে। আমরা প্রতি শুক্রবারই চেষ্টা করি যে নতুনত্ব কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। সেই সুবাদে আগামী শুক্রবার আমাদের সাথে জয়েন করবেন একজন জাদুকর, যিনি আপনাদেরকে জাদু দেখাবেন, এবং সাথে থাকবেন একজন বাংলাদেশের জাদুকর, উনি রাশেদ ভাই, এবং সাথে কলকাতার একজন শিল্পী থাকবেন, সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত শিল্পী রাশেদা পারভিন, এবং আমার সাথে থাকবেন পঙ্ক্তি, সেও একজন বাচিক শিল্পী। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন। আমাদের ইনবক্সে আপনারা সমালোচনা লিখবেন, খারাপ ভালো যাই লেখেন কোনো আপত্তি নেই, আমরা সমালোচনা গ্রহণ করি, কারণ আপনাদের আলোচনা থেকে আমরা ভালো থেকে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করব। এটাই আমাদের মানে উদ্দেশ্য, অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই। যাই হোক, স্যারকে আবারও আমি ধন্যবাদ দিব। আর স্যারের কাছে আমাদের উৎসব টেলিফিল্মের তরফ থেকে একটা দাবি থাকবে স্যার, যে আমরা যতটুকু পারি, আমরা জানি না কতদূর কি করতে পারবো আপনাদের জন্য, যে আমাদের জন্য আপনারা কিছু কাজ করবেন, যেটা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা প্রচার করতে পারি। এবং কুচুবুড়ি আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে কিছু কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাকে, যেটা আমরা প্রচার করছি। এরকম আমাদেরকে যদি আরো সুযোগ দেন আমরা প্রচার করব, আমরা অপেক্ষায় থাকবো। দর্শক মন্ডলী, আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা আমাদের পলক ভাইয়ের, এর মধ্যে সেলিম আফসারি
পলক ভাই, আপনাকে বিশেষ স্পেশাল থ্যাঙ্কস ফর পলক রহমান আমেরিকা থেকে, উনি আপনাকে ধন্যবাদ দিয়েছেন। সোনালী বসু খুব এবং নন্দিতা দাস, তারও ভাই আজকের প্রোগ্রামটা অনেক ভালো লাগলো। ধন্যবাদ দিদি সবাইকে। আপনারা আমাদের সাথে থাকলে আরো ভালো লাগার মতো অনুষ্ঠান, আরো ভালো লাগার মতো মানুষ আমরা আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখন আসলেই কোভিড-19 খুবই বাজে অবস্থায় আছে পৃথিবীতে। গত সপ্তাহে আমরা একটা গানও আপনাদেরকে শুনিয়েছিলাম, সেভাবেই থাকবেন, সাবধানে থাকবেন। সামাজিক দূরত্ব বজায় নয়, শারীরিক দূরত্ব বজায় রাখবেন। এই কথা বলে আজকে থেকে শেষ করছি আমার পলক ভাইয়ের গান দিয়ে। পলক ভাই, মানুষ মানুষের জন্য, মানুষের জন্য, হ্যাঁ, মানুষের জন্য, ঠিক আছে। আমি স্যার আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি একটু গানটা শোনার জন্য। আর দর্শক শ্রোতা আমার জন্য যদি থাকে না আসেন, আমি এই পরিসরে একটা কথা আবার বলে দিই যে আজকে আমাদের প্রখ্যাত, আমাদের নাট্য ব্যক্তিত্ব, আমাদের আলী জাকির আমাদের প্রয়াত হয়েছে। আমরা বিধাতা শান্তি কামনা করছে, আবারও শ্রদ্ধা করে স্মরণ করছি যে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এটাও আমরা বলতে ভুলে যাব না যে উনি দেশের জন্য যুদ্ধ করেছেন। উনি 8 নম্বর সেক্টরে ছিলেন, মেজর মঞ্জুর আন্ডারে। এটাও একটা ভালো লাগার বিষয়, যিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সে কথাটা আমরা ভুলে যাইনি, সেটাও স্মরণ করে দিলাম। যাক, উনার কথা আবার স্মরণ করছি। আজকে এই অনুষ্ঠানটা তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা নিবেদন করলাম। শেষ গান দিয়ে শেষ করবো, বিদায় নেবো। আপনাদের যেটা শম্পা সরকারের একটা রিকোয়েস্ট ছিল, আমি ভূপেন গাইতে খুব স্বাচ্ছন্দ্য, আমার ভালো লাগে ভূপেনের গান, ছোটকাল থেকে গাইছি। এই গানটা একেবারেই খুবই প্রসিদ্ধ গান ভূপেন হাজরিকার। আমি সে গানটা গিয়ে শেষ করবো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? তো বন্ধু, মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্য। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্য। বলো কি তোমার ক্ষতি, জীবনের রাত্রি নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল বলো কি তোমার ক্ষতি, জীবনের রাত্রি নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। ধন্যবাদ, শুভরাত্রি। স্যার, আপনি